রাসেল ভাই, ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা, প্রায় 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্তান সন্ততি ছিল না, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন তখন একটা লোক ওনার দেখাশোনা করত। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই মানে অসুস্থ হয় বার্ধক্যজনিত কারণে, মানে তখন উনি কিছু ওসিয়ত করে যান, এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যে লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান, বছরে বাকি সম্পত্তিটা, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি এই ওসিয়তটা করে যান। কিন্তু রাসেল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল, কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মনক্ষুণ্ণ হন, এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার রাসেল ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ে কথাটা সাক্ষী একমাত্র উনিই ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন, এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। তো সবাই এই জিনিসটা খুব মানে বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন, টাকা নিয়ে তো উনি কবরে যাবেন না, তো আসলে সবাই উনি টাকা নিয়েই কবরে যেতে চান, মানে এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও মানে ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে নেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখেই কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে মানে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে, ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো, ওই গ্রামের যে চৌকিদাররা ছিল, ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। তো ওনারা দূর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যায় কবরস্থানে কে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামের লোক বিভিন্ন ফাঁক ফোকর মানে গুপ্ত রাস্তা না জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা, তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ, ওনারা কবর আবার মানে ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে একটা জায়গায় মানে উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যে এটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাত্রে, রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু দেখে দূরে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন, দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক, তো একদিন উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে।
তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আর এক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং তখন বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি? তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থির ভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীর কাছে সব ঘটনা বলেন, এবং বলার পরে বলে যে এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান। এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল কারা যেন আমার শরীরটাকে খুব আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোকটাকে স্বপ্নে জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি। এই টাকাটা ওনার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন, ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম, তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাব। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, ওনার ছেলেটা বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে ওই জঙ্গলে একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটি যখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন, বাড়িতে আর কেউ ছিল না, স্বামী মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন আসছে। ওই মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে এবং কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তা আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন, এবং কালুখালী বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন, এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকের মধ্যে কি দিব? বলে যা আমার সবকিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন, এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। এটা একটা মেয়ের ঘটনা, যেটা আমি আজ সবার সাথে শেয়ার করব। মেয়েটির বর্তমান পরিস্থিতি বলবো সবার সাথে। এবং এই মেয়েটা থাকতে হচ্ছে ঢাকার অদূরে ময়মনসিংহে। বাবা সরকারি চাকরি ছিল, তার কারণে ময়মনসিংহে থাকতে হতো। তো যে জায়গায় বাসা ছিল ভালুকার ভেতরেই পড়ে। এটা আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগের ঘটনা, 1990 সালের দিকে হবে। সপরিবারে মেয়েটির নাম হাফিজা, আমি হাফিজা নাম দিচ্ছি, ময়মনসিংহে সরকারি কর্মকর্তাদের বাড়িতে ওঠে। বাড়িটির চারপাশে গাছগাছালি ছিল, এমন না খুবই যে হন্টেড বা ভয়ের কিছু, তাও না, ফাঁকা ফাঁকা, এবং আশেপাশের ভিউ ছিল খুবই সুন্দর। বিকেলে উঠোনে বসে দিব্যি সময় কাটানোর মতো জায়গা আর কি। জায়গাটা ছিল পুরো পরিবারের বেশ পছন্দ হয়ে যায়।
এবং সরকারি চাকরি করত দেখে বাসার ভেতরে একজন বাবুর্চি, একজন মালি এবং একজন দারোয়ান থাকতো 24 ঘন্টা। গাছে ছিল অনেক আম। আগে যারা ছিল তারা বাসার যত্নটা নিত না বলেই বাসায় থাকতো না। এরকম অবস্থা তারা বাসার ভেতরে যে দেখে। বাবুর্চিরাও তারা ওঠার পর আসে, কিন্তু সবার মধ্যে কেমন যেন এক ধরনের আতঙ্ক থাকতো সবসময়, এবং সেটা শুরু থেকেই পরিলক্ষিত হতে থাকে। তো গভর্নমেন্ট অফিসার ভয়ে হয়তো এরকম করে, ধরে না গভর্নমেন্ট অফিসার ভয় হয়তো এরকম করে, কিন্তু ওই বাসা পরিষ্কার করতে প্রায় 2 দিন লেগে যায়। তখন ওই বাসাতে শুধু হাফিজা, তার মা রেনু এবং বাবা থাকা শুরু করলেন। ঘটনার দিন প্রচন্ড মেঘ সকাল থেকেই দেখা যায়, এবং গুড়ি গুড়ি বৃষ্টি কয়েকবার হলেও রাতের বেলা অনেক বাতাস হতে থাকে। মনে হচ্ছিল গাছগুলো এখনই উপরে পড়বে। এবং মেয়েটার বৃষ্টি খুবই পছন্দ। ওই বাসায় একটা কাজের বুয়া ছিল। রাতের বেলা ওই বুয়াকে সজাগ করে প্ল্যান করে আম পেড়ে নিয়ে আসবে ঘরে, এরকম একটা প্ল্যান করে হাফিজা। রাত তখন প্রায় 12টার বেশি। অত রাত তো তখন মধ্যরাতে ধরা চলে। বৃষ্টি বেশ জোরে নেমে গেছে। মেয়েটা বুয়াকে বলল, আপনি গেটে দাঁড়ান, আমি আম পেড়ে নিয়ে আসি। উনি এক দৌড়ে বাড়ির ঠিক পশ্চিম দিকের গাছের নিচে যেতেই তার দম সারা শরীর সব আটকে আসতে থাকে, এবং সাথে সাথে তিনি পড়ে যান। বুয়াটাকে দরজা থেকে আপঝাল হয়ে দেখতে পান সে পিছলে পড়ে গেছে। এক চিৎকারে বুয়া এগিয়ে যায় এবং বাবা মা সব সজাগ হয়ে যায়। ইলেকট্রিসিটি তখন ওই এরিয়াতে ছিল না। ওই বৃষ্টির মাঝে অনেক রাত করে বাড়ির দারোয়ান সাহায্য নিয়ে ডক্টর নিয়ে আসেন, কারণ লোকটি নিজেও জানতো না ডক্টর কোথায় পাওয়া যাবে। তিনি ডক্টরকে নিয়ে আসার পর দেখা গেল ডিফারেন্ট জায়গায় ছিলার দাগ, সারা শরীরে আঁচড় দিয়ে কে যেন রেখেছে। আঁচড় যেন একটি না, পুরো শরীর জুড়ে মেয়েটিকে কে জানি খামচেছে। ঘুম ভাঙার পর থেকে সারা শরীরে আতঙ্ক শুরু হয়ে যায় মেয়েটি সবাইকে কিছু না বললেও মাকে সব ঘটনা বলে। ওদিন রাতে মেয়েটি যখন গাছের কাছে যায়, তখন দেখে গাছটির নিচে একটা মেয়ে দাঁড়িয়েছিল, এবং একটা মেয়ে তার গলায় কামড় দিয়ে মাংস ছিঁড়ে খাচ্ছে, এবং দুইজনের ফেস দেখতে একই রকম, একজন একজনের গলা মাংস কামড়াচ্ছে আর কি। উনি যখন জিজ্ঞেস করলো যে একই রকম ফেস কিভাবে দেখলেন, তখন তিনি বললেন বিদ্যুৎ কম চমকাচ্ছিল আর এটা ক্লিয়ার পরিষ্কার দেখা গেছে। বুয়া মেয়ে কিন্তু মেয়েটিকে অজ্ঞান হতে দেখে, কিন্তু কোনো মেয়েকে ওখানে দেখে নাই। ওই দিন ঘটনা মা শুনবার পর বেশ ভয় পেয়ে যায়। মেয়েটির বাবাও ভয় পায়। ওই বাসায় সিকিউরিটি জোরদার করা হয়। 2 জন দারোয়ান আর ঘরের গেটে 1 জন দারোয়ান, 3 জনকে রাখেন ওর বাবা। মেয়েটার সাথে কয়েকদিন তার মা ঘুমালেও পরে মেয়েটা নর্মাল হয়ে যায়, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগের হিলিং এর কোনো খবর নেই। আঁচড়গুলো সব পিঠের দিকে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ঘটনা। রাত তখন প্রায় 2টা থেকে 3টা বাজে। সঠিক সময়টা বলতে পারছি না, কারণ কাহিনীটা বেশ পুরনো। এরকম কাহিনী আসলে পাওয়া মুশকিল। গভীর রাতে ওর নাম নিয়ে ডাকতে থাকে কয়েকজনের সাউন্ড পাওয়া যায়। মনে হচ্ছিল পরিষ্কার মেয়েটির দাদা ডাকছে। পরের দিন ঈদ, দাদার এরকম সাউন্ড ঘুমের মধ্যে স্পষ্ট শুনে মেয়েটা 1 লাফ উঠে যায়, কিন্তু তো সাউন্ড ভেসে আসতে দেখা যায়, কিন্তু দাদার না, এখন ভয়েসটি চেঞ্জ হয়ে বড় চাচার হয়ে যায়। হাফিজা আপুর স্পষ্ট মনে আছে ডাকগুলো এরকম যে কইরে মা দেখ, তোর জন্য পুতুল কিনে নিয়ে আসছি। সে খাটের মধ্য থেকে ভয়েস যে চেঞ্জ হচ্ছে খুব শুনতে পাচ্ছে। বুয়া ঘুমাচ্ছিল ফ্লোরে। কাঁথাটি মুড়ু দিয়ে তিনি আবারও চেষ্টা করলো শুনতে, কোনো সাউন্ড পেল না। মনে হতে থাকলো শব্দ নাই। তিনি আবার কাঁথা সরালেন এবং ডাক শোনার জন্য বারবার চেষ্টা করলেন। এবার ওর ফুপ্পি ডাকছে, কইরে মা, তোর জন্য জামা এনেছি। একের পর এক ডিফারেন্ট ভয়েসের ডাক। বুয়া যে মেঝেতে শুয়ে থাকে, বুয়াটিও নেই। হঠাৎ করে দেখলো। হাফিজাবু তখন চিন্তা করতে থাকে চিৎকার করবে কিনা, চিৎকার করলে কি হবে বুঝতে পারছে না। আবার অন্ধকারে বাবা মা রুমেও যেতে পারছে না। মেয়েটি ঘুমাবার চিন্তা করলেও ভয় পাচ্ছে না। এক ফাঁকে ডাক দিয়ে ফেললো, কিন্তু কারো কোনো শব্দ নেই। হারিকেন জ্বালালো। হারিকেনের আলো আস্তে আস্তে এগুলো হারিকেনের আলো নিয়ে এগিয়ে মা বাবা রুমে যাবে, এমন সময় বাসার রুম পার হতে তিনি দেখেন বুয়া মেঝেতে শুয়ে পড়ে আছে। বুয়ার মাথাটি দেখা যাচ্ছে না, আর পাশে একটি নার পেঁচানো অবস্থা বাচ্চা। তিনি এক দৌড়ে তার মার রুমে যেয়ে ধাক্কা দিতে থাকে। বাবা মা দরজা খুললেও মেয়েকে দরজার কাছে পড়া অবস্থায় পায়। পরের দিন ডক্টর বললেন হসপিটালে নিয়ে যেতে।
হসপিটালে যখন জ্ঞান ফেরে তখন সব ঘটনা বলেন হাফিজা তার বাবা মা অবাক হয়ে যায়। ডক্টররা তার বাম পাকে প্যারালাইজ ঘোষণা করে। এটা নিয়ে দুঃখের অন্ত নেই। বাসায় ফেরার পর বুয়ার কথা মনে পড়ে এবং সাথে সাথে বুয়াকে ওই দিনের রাত থেকে পাওয়া যায় নাই। এত স্ট্রেসের মাঝেও বুয়ার কথা বুয়ার কথা তিনি ভুলতে পারছিলেন না। বাসার দারোয়ানকে জিজ্ঞেস করে আমাদের বাসায় যে বুয়া ছিল উনি কই? দারোয়ান বলে বাসায় তো কখনো কোনো বুয়াকে দেখি নাই ম্যাডাম। সবাই স্তব্ধ এবং বিস্মিত। এরপরে তারা আর বিন্দু মাত্র ওই বাসায় আর থাকলেন না। রিসেন্টলি তিনি হাঁটতে পারেন, তাও অল্প, কিন্তু আগের থেকে অনেক বেটার। তারপর তাকে ক্রাউচ ইউজ করতে হয়, কিন্তু এই ডিজাস্টারের ড্যামেজটা তাকে সারা জীবন পোহাতে হচ্ছে। স্টিল তার বিয়ে হয়নি এবং স্টিল তিনি আগের মতোই আছে। এইটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিলেটের একটি ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটির সময়কাল 2005 সালের দিকে, এবং যার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন। চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি। তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া। তা আব্দুস সবুর মিয়া ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে মানে বিকাল থেকে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এইভাবেই ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল আবার শীতকাল এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা 6টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা 6টা কিন্তু তখনও সন্ধ্যা নামে না, কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি 5:30টার মধ্যে অনেক সময় মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, তখন বেশ রাত হয়ে যায় 6টার সময়। তো উনি একদিন শীতকালে প্রচন্ড কুয়াশা পড়েছে আবার সেদিন। তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যেটা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায়, আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে এবং বাংলাদেশের খ্যাতনামা অনেক চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে। তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন। তো ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে ফিরে আসছিলেন। তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো। তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন, হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য, হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে এবং রেল লাইনের মোটামুটি লোহার দুই পাশেও পড়ে রয়েছে। তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান। ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না, উনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গা প্রায় আধা কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল, তিনি ওইখানে চলে যান। ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না, এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুস সবুর মিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ প্রায় আধা কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না, কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন, কোনো রক্তের চিহ্ন ওনারা পান না। তখন সবাই সবুর মিয়াকে বলে যে এখান দিয়ে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে, যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো, আর ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানুষ কাটা পড়েনি, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। তখন সবুর মিয়া চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি 3টা বা 4টার দিকে গিয়েছে বিকাল, তো ওই সময় যদি কোনো লাশ কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষ সেদিক দিয়ে গিয়েছে, তারা তো দেখতে পেত, সুতরাং এটা হয়তো বা তার মনের ভুল হতে পারে,
এই চিন্তা করে সবার সাথে উনি আবার অন্য থাকার জায়গায় চলে যান। এই ঘটনার সপ্তাহ 2 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশ না, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলেই কি উনি ঠিক দেখছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটা পুরুষের মানে মাথা পড়ে আছে, একটা মহিলার মাথা পড়ে আছে, এবং একটি 15 থেকে 18 বছর বয়সী কোনো একটা বাচ্চা ছেলের মাথাও পড়ে আছে, এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার এসে ওখানে কাউকে দেখা যায় না। তো এই বারবার যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো, নিশ্চয়ই তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো। তো এরকম তো কেউ মারা যায় নাই, ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময় তো একই রকম, 3টা-4টার দিকে ট্রেন চলে গেছে, যদি কেউ কাটা পড়তো তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই, কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ, কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না। তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোনো সমস্যা হয়েছে, বা উনি খুব ভীত হন আর কি। এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন। উনি চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে, এই আম্বরখানা থেকে একটু সাইডেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট গুলো আছে ওই মাজার সংলগ্ন। তো উনি ওই একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন, এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার মানে কাজ করছিলেন। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন। সেটা হলো যে উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে, ওই টিলাগড়ের ওখানে উনি একটি টিন শেড বাসা, ছোট্ট একটি টিন শেড বাসা ভাড়া করে নিয়ে থাকতেন। উনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি, তো উনি ওই বাসাতে থাকতেন। তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান। এতে করে কি হয়, ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসা ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচন্ড চিৎকারটা শুনতে পান, এবং তারা ওখানে চলে আসেন, দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পরে যখন জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল, তখন উনি বলেন যে উনি যখন রাতের বেলা ওয়াশরুমের যে দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায়। এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কারণ উনি এর আগে ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুস সবুর মিয়ার দিকে তাকিয়েছিল, এবং শুধু তাকিয়েছিল তা কিন্তু নয়, সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই উনি বেসিক্যালি প্রচন্ড ভয় পান এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন সবাই তাকে মানে মোটামুটি যতটুকু সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন, এবং এই ঘটনা সেম ঘটনা আরো কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে মানে উনি একরকমের উন্মাদের মতো হয়ে যান যে না, এভাবে চলতে পারে না, একই বিষয় আমি কেন বারবার দেখছি, এরকম ঘটনা কেন আমার সাথে ঘটছে। উনি এর কোনো সমাধান বা এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে না, আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে একটি গ্রামে ছিল। তো উনি হবিগঞ্জে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কাজের সাথে লিপ্ত হন, এবং ওনারা আবার 51বর্তী পরিবার ছিলেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক যারা যেটা বলে আর কি, শরিক ঘর পাশাপাশি ছিল এরকম আর কি। তো উনি একটি ঘরে থাকতেন আর কি।
তো প্রথম দিকে মাসখানেক উনি বাসায় বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করেন, এবং ওনার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে, যে চা বাগানে বা পরবর্তীতে সিলেট শহরে আসার পরে, তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি। কিন্তু বাসায় যখন উনি ফিরে আসেন, ফিরে আসার মাসখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে বা কারা মানে হাঁটাহাঁটির শব্দ। উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ, এটা হয়তো বা কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাতের, বিশেষ করে রাত 1টা বা 2টোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন। তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না। তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তো বা লোকজন এমনি হেঁটে যাচ্ছে, উনি এতটুকুই শুধু চিন্তা করতেন। কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন, তখন উনি হঠাৎ করে জানালা খোলেন। জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান, আসলে এটা মানে কখন এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন মানুষ, স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন জানালা যখন উনি খুলেছিলেন, তখন ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যেটা হলো, ওই মাথাবিহীন যে 3-4 জন মানুষের অবয়ব ছিল, তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো, এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আব্দুল সবুর মিয়া উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচন্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন। তো চিৎকার করলে পারে ওনার যেই অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল ওনার আত্মীয় স্বজনদের, তারা সেখান থেকে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন ওই সব ঘটনাটা খুলে বলেন। তখন বাড়ির সদস্যরা বলেন যে এটা তোমার মনের ভুল, আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো নাই, যে জাস্ট এমনি মনের ভুল। তখন ওই রাতে ওনার সঙ্গে আর একজন লোক থাকেন ওনার ঘরেই, যাতে করে আবার ভয় না পান। তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই। এরপরে হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালাটা কাঠের জানালা। আমরা জানি যে গ্রামের বাসা বাড়ির যে জানালাগুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি, অধিকাংশ কাঠের হয়। তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা 5 আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি, মানে 5 আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও, অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে এরকম থপ থপ করে শব্দ করছে, মানে জানালা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ। উনি ভিতর থেকে বলেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খোলেন না। তো এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল, এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা। তো অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ ওনাদের কানে আসতো না, এবং না আসাটাই স্বাভাবিক, যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু একটু দূরে অবস্থিত, হয়তো বা ছোট শব্দের আওয়াজটা অত জোরে না, যার কারণে তারাও শুনতেন না। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরের যে দরজা, সদর দরজা, এই দরজায় এরকম শব্দ হতো, যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে, যে ভিতর থেকে যেন দরজাটা খোলা হয়। তো উনি কিছুতেই খুলতেন না, এবং যখনই এরপরে যেরকম দরজায় শব্দ হওয়া শুরু হলো, প্রচন্ড জন্য চিৎকার চেঁচামেচি করতেন। যখনই লোকজন চলে আসতো, বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো, তখনই দরজা খুলে দিতেন, এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না। মানে দেখা যেত না বলতে, যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে, বা কে বা কারা শব্দ করেছে, এরকম কাউকে কেউ দেখতেন না। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে যারা প্যারানর্মাল ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। তখন
ওই সমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠেন চেষ্টা করেন, কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না, বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে, উনি রোগাক্রান্ত হয়ে যেতে থাকেন, আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন। এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন, এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন উনি যে বিছানায় শুয়ে থাকতে সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে, মানে কেঁপে ওঠে। এই নতুন সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে উনি ওনার বিছানাটাও কেঁপে ওঠা শুরু করে। তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাইরের থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর মানে এত ভয় পেয়ে যান, উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান, উনি আর দরজা খুলতে পারেননি। বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন, তখন তাকে আবার একটু মানে সেন্স ফিরে আনার চেষ্টা করে। এবং উনি তখন দেখলেন যে না, অনেক চেষ্টা করেও যখন উনি কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না, আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও উনি রেগুলার পড়তেন। এবং রেগুলার নামাজের সময়, স্পেশালি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমার এই সমস্যাকে দূর করে দাও, আমার এই অসুবিধাটাকে দূর করে দাও। তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তাআলার দরবারে খুব, এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া, দুটো ঘোড়া দেখছেন উনি। এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে, মানে আক্রমণ করে বসে। এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী করে ফেলছে প্রায়। কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল, একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন। এবং সেই আলেম বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন। এবং সত্যি রাসেল ভাই, যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের, এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ। কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না, তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখনো উনি যেটা করেন সেটা হলো ওই সিলেটের আম্বরখানাটা একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনো উনি আছেন। এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে। তো নিউ ইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটি ও শেয়ার করেছে, যেহেতু ওর বাড়ি সিলেটে। এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল। ছোটবেলা থেকেই আমি আমার নানুর কাছে বড়। আমার বাবা মা যখন মারা যান তখন আমি খুব ছোট, বলতে পারেন আমি তাদের চেহারা কখনো ঠিকভাবে বুঝতে পারিনি। আমার জ্ঞান হওয়ার আগে আমি তাদেরকে হারিয়েছি। আমার নানু ভাই আমাদেরকে যেখানে রাখতেন সেটা আসলে একটা বড় মফস্বল জায়গা। বড় মফস্বল জায়গায় এই কারণে বলছি, তখন যখন আমরা ছিলাম তখন সেটা খুব একটা বেশি লোকালয় ছিল না, কিন্তু এখন বর্তমানে সেটা বেশ লোকালয়ে পরিণত হয়েছে। ঘটনাটা আসলে শুরু হয় এলাকার মক্তব থেকে। আমার নানু ভাই আমাকে ঠিক যখন আমার বয়স 8 থেকে 9 বছর, তখন আমাকে এলাকার একটা মক্তবে নিয়ে যান। মূলত আমি বেশ দুষ্ট স্বভাবের ছিলাম দেখে আসলে আমাকে মক্তবে পড়তে করে দেয়। এর আগে আমাকে বাসায় হুজুর দিয়ে পড়ানো হতো। মূলত আমার নানু ভাইয়ের ইচ্ছে ছিল যে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করে একটা বড় মানুষ হব, কিন্তু পাশাপাশি আমার হাফেজি জ্ঞান থাকবে। পুরোপুরি হাফেজ না হলেও আমি অন্তত পক্ষে অনেক ইসলামিক জ্ঞান রাখবো। সেই থেকে আসলে মক্তবে হুজুরের কাছে আমাকে খুব সকালবেলা পাঠিয়ে দেওয়া হতো। অনেক ভাই একটু বলে রাখতে চাই, যারা এলাকায় থাকেন বা মফস্বল এলাকায় থাকে তারা জানেন যে একটা এলাকায় ঠিক একটা মক্তব থাকে, যেখানে প্রতিদিন সকালবেলা পুরো এলাকার বাচ্চারা সেখানকার বড় হুজুরের কাছে বা খতিবের কাছে পড়তে যান। আমাদের মক্তবটাও তেমনি খুবই প্রসিদ্ধ একটা মক্তব ছিল এবং বেশ দূর দূরান্ত থেকেই বাচ্চা কাচ্চারা সেখানে পড়তে যেত।
যেটা বলছিলাম, আমাকে বাসায় এসে পড়ানোর কারণে ছোটবেলায় আমাকে মক্তবে যেতে হয়নি, কিন্তু পরবর্তীতে আমি যখন বেশ দুষ্টুমি করি তখন আমার নানু ভাই নিয়ে গিয়ে আমাকে মক্তবে ভর্তি করে দেয়। আসলে ঘটনার সূত্রপাত সেখান থেকেই। প্রথম 1-2 সপ্তাহ আমার কোনো সমস্যা হয়নি, মূলত আমি যেতে চাইতাম না, অনেক বেশি আমাকে শাসন করে তারপর মক্তবে নেওয়া হতো। এরপর একটা অদ্ভুত জিনিস সবাই লক্ষ্য করলো, সেটা হচ্ছে 2 সপ্তাহ যাওয়ার পরে আমাকে আর কেউ জোর করা প্রয়োজন পড়ে না। আমি নিজেই একই সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে ঠিক মক্তবের সময় মক্তবে চলে যেতাম। এই বিষয়টাতে আমার নানু ভাই খুব খুশি হলেও আমার মামা বেশ অবাক হয়ে যান, কারণ আমি ছোটবেলা থেকেই কখনোই ইসলামিক পড়াশোনা বা এই ধরনের পড়াশোনা, সূরা কেরাত পড়াশোনার প্রতি আকৃষ্ট ছিলাম না। মূলত আমি হুজুর দেখলেই দৌড়ে পালাতাম। এই কারণে আমাকে ছোটবেলা থেকে শয়তান বলেই সবাই খ্যাপাতো বললেও ভুল হবে, আসলে আমি অনেক বেশি শয়তানিই করতাম। এলাকায় আমার প্রসিদ্ধ নাম ডাক ছিল। এলাকার ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি গ্যাং বানানো থেকে শুরু করে সেখানে আম চুরি করা এবং অন্যান্য যতগুলো অপকর্ম ছিল, যতগুলো সেই বয়সে করা যেত, সে সবকিছুর সঙ্গে আমি কম বেশি যুক্ত ছিলাম। আরও বাবা মা না থাকার কারণে নানু ভাই আমাকে অত্যাধিক আদর করতেন এবং আমার মামা বা আমাদের খালাদেরকে আমাকে কিছু বলার বা শাসন করার অধিকারও দিতেন না। অনেক ভাই, যেটা বলছিলাম, আমি ঠিক 2 সপ্তাহ পর থেকে নিয়মিত সকালবেলা মক্তবে যাওয়া শুরু করি। এরপরে আমার মধ্যে নাকি আরও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমি খুব কম কথা বলতে শুরু করি, আমি সবার সাথে খুব কম মিশতে থাকি। এই জিনিসটা দেখে তখন আমার মামা বেশ অবাক হয়ে যান এবং তিনি তখন মক্তবে গিয়ে দেখার চেষ্টা করেন যে মক্তবের হুজুর কোনোভাবে অত্যাধিক শাসন করছে কিনা, যে কারণে আসলে আমার এই পরিবর্তন। কিন্তু দেখলেন তেমনটা নয়, বরঞ্চ মক্তবের ঠিক আলাদা একটা পাশে কোনায় বসে বসে আমি নিজের মতো করে কোরআন পড়ছি এবং এটি দেখে তিনি ভয়াবহ রকমের অবাক হলেন। অনেক ভাই, কেন অবাক হলেন সেটা বলছি। কারণ হচ্ছে আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আমার বাসায় হুজুর থাকলেও আমাকে অনেক চেষ্টা করেও কোরআন তেলাওয়াত শেখাতে পারেননি এবং বরঞ্চ আমি সেই কোরআন তেলাওয়াতগুলো যেগুলো আমাকে সূরা শেখানো হতো সেগুলো আমি বাংলায় কিংবা অন্য কোনোভাবে আমার মামাদের থেকে শুনে শুনে মুখস্থ করার বা যখন পড়া দেওয়ার প্রয়োজন পড়তো তখন মুখস্থ করে নিতাম, কিন্তু তখন নাকি আমি অনর্গল আরবিতে কোরআন তেলাওয়াত করছিলাম। এটা দেখে আমার মামা খুব ভয় পেয়ে যান এবং পরবর্তীতে তিনি আমার নানার সঙ্গে কথা বলেন এবং তিনি মনে করেন নিশ্চয়ই আমার কোনো কিছু হয়েছে, হয় হুজুর কিছু করেছেন, না হলে আমার কিছু হয়েছে। একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এলাকায় একটা কথা, একটা রিউমার প্রসিদ্ধ ছিল, সেটা সেই হুজুরকে কেন্দ্র করে। সেটা হচ্ছে সেই হুজুরের কাছে অনেকগুলো জিন আছে এবং তিনি জিন চালান দেন এবং সেই জিন চালান দেওয়ার মাধ্যমে অনেকের উপকার করার চেষ্টা করেন। তো আমার মামা আমার তুলারাশি হওয়ার কারণে প্রথমবারের মতো এই ভয় পেয়েছিল। পরবর্তীতে হুজুরের সঙ্গে কথা বলেন আমার নানু ভাই এবং হুজুর বলেন আমি নাকি মক্তবের 2 সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত শিখে যাই এবং পরবর্তীতে কোরআন খতমে নেমে পড়ি। এটাই ছিল হচ্ছে আমার সেই হুজুরের আমার নানু ভাইয়ের প্রতি বক্তব্য। ঘটনা অনেক ভাই এইখানেই শেষ হলে পারত। ঘটনা সবচেয়ে অদ্ভুত দিক হলো এই সবকিছুই যে আমার চোখের সামনে ঘটছে আমি বুঝতে পারছি না তা কিন্তু না, আমি সবাই বুঝতে পারছি এবং আমার কাছে বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে। সবাই যখন আমাকে জিজ্ঞেস করছিল তোমাকে কিছু বলেছে কিনা, তোমাকে কোনো কিছু দ্বারা কোনো সমস্যা হচ্ছে কিনা, গা ভারী মনে হয় কিনা, আমার কাছে তেমন কোনো কিছুই মনে ছিল না। আমার মনে আছে একটা চিনি পড়া এনে আমাকে খাওয়ানো হয়েছিল, এটা ভেবে নিশ্চয়ই আমার উপরে কোনো খারাপ বা ভালো জিনের প্রভাব আছে সেই ভেবে। অনেক ভাই ভাবতে খুব অভাব লাগতে পারে, তবে মফস্বল এলাকাতে মানুষজন এভাবেই চিন্তা করে। আপনারা মনে করতে পারেন শহরে এই সময়টাতে কেউ চিন্তা করে কিনা। হ্যাঁ, সত্য কথা, আমরা এখন আর সেরকম চিন্তা করি না, কিন্তু আমার যেখানে বড় হয়ে ওঠা সেখানে এভাবেই চিন্তা করত। একদিন সকালবেলার কথা, আমার ঘুম ভেঙে যায়। আমি একটা স্বপ্ন দেখি, কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না যে আমি রাতের বেলা কি এমন স্বপ্ন দেখেছি। খুবই অদ্ভুত ধরনের একটা স্বপ্ন ছিল। আমি ঠিক মক্তবে সকালবেলা চলে যাই, গিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকি। হুট করে আমার স্বপ্নটা মনে পড়ে যায়। আমি স্বপ্নে দেখেছিলাম আমার মামা রিক্সা থেকে পড়ে তার পা ভেঙে গেছে।
মক্তবের পড়াশোনা করে আমি বাড়িতে ফিরে যাই। গিয়ে শুনি পুরো পরিবার হাসপাতালে গিয়েছে, কারণ আমার মামা রিকশা থেকে পড়ে পায়ে আঘাত পেয়েছে। ব্যাপারটা আমি কারো কাছে আর শেয়ার করিনি, আমি ব্যাপারটাকে চেপে যাই। এরপর থেকে ঘটনাটা যেন আমার সাথে রেগুলার হতে থাকে। আরেক দিনের ঘটনার কথা বলি। আমি দুপুরবেলা কখনো তেমন ঘুমোই না। স্কুল থেকে ফিরে আমি সেদিন ঘুমিয়ে পড়েছি। তখন আমার বয়স 10 বছর কিংবা তার আশেপাশে হবে। আমি তখনও তেমন বুঝতে শিখিনি বলিনি এই কারণ তখনও ভালো মন্দের তেমন খুব একটা জ্ঞান ছিল না বলেই আমি তখন বেশ রাগারাগি করে একটা খেলনা চেয়ে তারপরে না পেয়ে রাগ করেই আসলে আমার বিছানায় ঘুমিয়ে পড়ি। আমার ঘুম যখন ভাঙে তখন প্রায় সন্ধে। আমার মাথা প্রচন্ড তখন ভারী হয়েছিল এবং আমার মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না। সন্ধ্যার পরে আমি ওযু করে নামাজ পড়তে বসতেই আমার কাছে সেই স্বপ্নটা ক্লিয়ার হয়ে যায়। আমি দেখছিলাম আমাদের দুঃসম্পর্কে একজন খালা, তিনি মারা গেছেন, তার লাশ উঠোনে রাখা, সবাই কান্নাকাটি করছে। স্বপ্নটা মনে পড়তেই আমি বেশ ভয় পেয়ে যাই, কারণ শেষবার আমি যা স্বপ্ন দেখেছিলাম তাই ঘটেছে। সেদিন রাতে আর কিছু ঘটেনি। সকাল 5টার দিকে ঘরের মধ্যে হই হট্টগোল, আমার ঘুম ভেঙে যায়। ঠিক এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন অনেক ভাই, সেটাই। আমি জানতে পারি আমার সেই দুঃসম্পর্কের খালা রাতের বেলায় ইন্তেকাল করেছেন। ওই ছোট সময় আমি বেশ ভয় পেয়ে যাই। এরপরে অনেকবার আমার সাথে ঘটনাটা ঘটে। কতবার ঘটে আমি ঠিক হিসেব করে রাখতে পারবো না, তবে অনেক ভাই আমি বলতে পারি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময়ও আমার সাথে ফ্রিকোয়েন্টলি ঘটনাটা ঘটতো। 1 মাস, 2 মাস, 3 মাস পরে, কোনো নির্দিষ্ট কারোর সাথে নয়, কখনো হুট করে ঘটে যেত। অনেক ভাই ইন্টার ফার্স্ট ইয়ারের ঠিক ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেরকার সময়কার ঘটনা একটা বলি। এই ঘটনাটা আমার জীবনের অন্যতম বড় একটা ঘটনা। আমি তখন আমার পরীক্ষা নিয়ে প্রচণ্ড ব্যস্ত এবং প্রথম 2টা পরীক্ষা প্রচণ্ড বাজে হওয়ার কারণে আমি আমার পরীক্ষা আবারও ঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এটা অনেকভাবে বলে রাখি, আমি 5 ওয়াক্ত তখন নামাজ পড়তাম এবং ওই সকালবেলা কোরআন শরীফ পড়ার অভ্যাস আমি তখনও ছাড়তে পারিনি। সেদিন আমি কোরআন শরীফ পড়ে আমি বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। আমার পরীক্ষা ছিল 10টা থেকে। আমি ঘুম থেকে উঠি 9টা বাজে। তাড়াতাড়ি করে উঠে আমি পরীক্ষার হলে চলে যাই। পরীক্ষা দিতে দিতে হুট করে আমার কাছে মনে পড়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা ছিল আমার নানা ভাইকে আমি আমার নিজের হাতে কবরে নামাচ্ছি। অনেক ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, কতটা বিশ্বাসযোগ্য মনে হবে সেটাও জানি না। আমার কলম আর এগোচ্ছিল না, আমি লিখতে পারছিলাম না কিছু। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ এত বছরে আমি জানি কি হতে চলেছে। আমি দ্রুত পরীক্ষা শেষ করে বাড়িতে চলে যাই। মূলত আমি সেদিন প্রায় খালি খাতা জমা দিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি আমার নানু ভাই শুয়ে আছেন। তার শরীর সকাল থেকে বেশ খারাপ। আমি তার হাত ধরে অনেকক্ষণ বসেছিলাম। আমি বারবার পরিবারের সবাইকে বলছিলাম যে চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু আমার পরিবার বলছিল তিনি এখন মোটামুটি সুস্থ আছে, তাকে ডাক্তারের কাছে নেওয়ার কিছু নেই। কিন্তু আমি কোনোভাবেই বোঝাতে পারছিলাম না, চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দুপুরের পরে নানু ভাইয়ের শরীর আরো খারাপ হতে শুরু করে। আমি জানি আমি এই নিয়তি পরিবর্তন করতে পারবো না, আমার হাতে পরিবর্তন করার কিছুই নেই। আমি অঝরে কান্না করছিলাম। আমার কান্না দেখে বাড়ির সবাই বলছিল তুমি এখন বড় হয়েছো, তুমি এখন এরকম কান্না করলে কিভাবে আবার? আর এমন কিছু হয়নি যে কান্না করার মতো। তোমার নানু ভাই এখন সুস্থ এবং শক্ত। বিকেলের ঠিক শেষ ভাগটাতে হঠাৎ করে নানু প্রচন্ড বমি করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যায়। অনেকভাবে আমি জানি না আমার সঙ্গে কেন এরকমটা ঘটে, কেন এরকমটা ঘটেছে আমি জানি না। আমি এরকমটা চাই না আমার সাথে ঘটুক, কিন্তু এখন পর্যন্ত টিল টুডে আমার সাথে ঘটনাগুলো ঘটে। অনেক ভাই 24 জুন 2024 যখন আমি আপনাকে ঘটনাটা লিখছি তখনও আমার সাথে ঘটনাটা ঘটে।
আমি সেন্স করতে পারি, এমনকি মানুষের আনন্দের খবরও সেন্স করতে পারি। ওদিনকার পরে আমি অনেক কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছি যেন এমনটা আমি আর কখনো কোনোভাবে স্বপ্ন না দেখি। কিন্তু আটকায়নি, এখনো চলে। এখনো মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, এখনো মাঝে মাঝে আমার খুব প্রিয় মানুষের কোনো অমঙ্গল হতে গেলে আমি আগে জানতে পারি। কিন্তু বিশ্বাস করুন, আমার কোনোভাবেই সেটাকে আটকানোর সাধ্য থাকে না। আমি যতই আটকানোর চেষ্টা করি, আমি সেটাকে আটকাতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি স্টুডিওতে আসতে চাই, আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবেন। হারিকেনের লালচা আলোয় যখন আমি হিজল গাছের নিচে জমে থাকা ফেনা আর পচা পাতার ডাইটা সরালাম, তখন পানি ঠিক 1 ইঞ্চি নিচ থেকে একটা বীভৎস জল পচা মানুষের মুখ এক ঝটকায় ভেসে উঠল। ওটার চোখের পাতাগুলো মাছের আঁশের মতো ফ্যাকাশে আর শক্ত ছিল, আর ওটার চেরা চোয়ালটার ভেতর দিয়ে কালো কাদা আর জ্যান্ত চোখ কিলবিল করে বেরোচ্ছিল। আমি আতঙ্কে এক কদম পিছানোর আগেই পানির নিচ থেকে কুচকুচে কালো শ্যাওলা মাখানো দুটো দীর্ঘ হাত তীরের বেগে বের হয়ে আমার গলার টটিটা চেপে ধরল। আর তখনই আমার কানের পর্দা ঠিক ওপাশে পানির ভেতর থেকে একটা স্যাঁতস্যাঁতে ভেজা কণ্ঠস্বর খিলখিল করে হেসে উঠে ফিসফিসিয়ে বলল, নিয়াজ, জলার বনের পাখি দেখতে আসিস? আমাদের এই পচা ডোবার পাখিটার ডানায় একটু হাত দিয়ে দেখ না, কত আর তখনই আমি দেখলাম ওটার হাতের মুঠোয় কোনো পাখি নেই, বরং একটা কাঁচা মাংসের তলা ছটফট করছে। আর ওটার শরীরের পচা আষ্টে গন্ধ আমার ফুসফুসকে যেন স্তব্ধ করে দিচ্ছে। এই ঘটনা 2025 সালের মে মাসের শেষ সপ্তাহে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের বর্ষার পানি তখন সবেমাত্র প্রবেশ করতে শুরু করেছে। তা হাওরের এক কোণে থাকা ঘন হিজল কোরেসের জলার বন বা সোয়াম্প ফরেস্ট এলাকাটা দিনের বেলাতেই এক অপার্থিব রূপ ধারণ করে, আর রাতের বেলা সেখানে কুয়াশা আর জলার পচা গন্ধ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্বই থাকে না। সেদিন একটা বিরল প্রজাতির নিশাচর জল পিঁপড়ের ডাক রেকর্ড করার জন্য আমি একটা ছোট কাঠের কোষা নৌকায়, সেই নৌকা দিয়ে ওই জলার বনের একেবারে ভেতরে ঢুকেছিলাম। আমার সাথে কোনো মাঝিও ছিল না, কারণ একা একই কাজ না করলে পাখি ভয় পেয়ে উড়ে যায়। রাত তখন আনুমানিক 1:15। বনের ভেতর হেজল গাছের ডালগুলো এত নিচু আর ঘন ছিল যে উপরে আকাশের চাঁদটাও দেখা যাচ্ছিল না। চারপাশে শান্ত কালো পানির উপর গাছের ছায়াগুলো এক একটা দীর্ঘ জ্যান্ত অবয়বের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই বাতাসটা কেমন যেন থমকে গেল, আর চারপাশের ঝিঝি পোকার ডাক 1 সেকেন্ডে পুরোপুরি যেন বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার নৌকার ঠিক ডান পাশে পানির তলা থেকে এক অদ্ভুত বুলবুল শব্দ হতে লাগলো, যেন কেউ নিচে থেকে বড় বড় নিঃশ্বাসের বুদবুদ ছাড়ছে। একই সাথে চারপাশে বাতাসে একটা তীব্র পচা আষ্টে আর কাঁচা জলার কাঁচা গন্ধ ছড়িয়ে পড়ল, যে গন্ধ এতটাই ঝাঁঝালো ছিল যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি কৌতূহলী হয়ে নৌকার গোলের দিকে ঝুঁকে হারিকেনের আলোটা পানির দিকে ফেললাম, আর ঠিক তখনই আমার চোখের সামনে ঘটল সেই হাড়হিম করা ঘটনা যা আমি শুরুতেই আপনাদেরকে বলেছি। সেই জল পচা মুখের ভেসে ওঠা আর শ্যাওলা মাখানো হাতের মরণ কামড়। ভয়ে আমার চিৎকার করার মতো শক্তিও ছিল না। ওই জিনিসটার বরফ শীতল ভেজা হাতের নখগুলো যখন আমার গলার চামড়া ফুঁড়ে শ্বাস নালীর কাছে পৌঁছালো, আমি স্পষ্ট অনুভব করতে পারলাম যে আমার শরীরের সমস্ত উষ্ণতা ওই ঠান্ডা হাতটা চুষে নিচ্ছে।
সবচেয়ে ভয়ানক বিষয় ছিল, আমি যখন পানির নিচে তাকালাম, আমি দেখলাম সে একা নয়। নৌকার নিচে পানির গভীরে ডজন ডজন সবুজ চোখ জল জল করছে। তাদের সবার অবয়বগুলো কুৎসিত আর দীর্ঘ। তারা একে অপরের উপর চড়ে অপরের দিকে হাত বাড়াচ্ছে। নৌকাটা তাদের ভারে ধীরে ধীরে পানির দিকে কাত হয়ে যাচ্ছিল। আমার পকেটে আমার নোটবুক কাটার একটা ছোট ধারালো মেটাল কাটার ছিল। আমি আমার অবশ হয়ে যাওয়া ডান হাতটা পকেটে ঢুকিয়ে ওটা বের করলাম এবং পুরো শক্তিতে আমার গলা চেপে ধরা ওই ভেজা হাতটার তালুর মাঝখানে কোপ দিলাম। তখন কোনো মানুষের গঙ্গানি নয়, মনে হলো কোনো শুকনো মরা ডালকে এক কোপে কেটে ফেলা হলো। একটা ফিস ফিস কর্কশ চিৎকারে পুরো চলার বনের অন্ধকার চিরে গেল। আর অমনি সেই বরফ শীতল হাতটার বাঁধন আলগা হয়ে জিনিসটা খালের কালো পানির নিচে তলিয়ে গেল। আমি আর এক সেকেন্ডও সেখানে দেরি করিনি। এক হাতের লগি ধরে অন্ধের মতো কাদা আর পানি ভেঙে জলার বন থেকে বাইরে মূল হাওড়ার দিকে নৌকা ঘুরাতে লাগলাম। তখনও পেছন থেকে আমি শুনতে পাচ্ছিলাম সে পানির নিচে ডজন ডজন হাত দিয়ে নৌকার তলায় আঘাত করার ঠাস ঠাস শব্দ। যখন ভোরে আমি তাহিরপুর ঘাটে এসে আছড়ে পড়লাম, আমার গলার কালচে দাগ আর জমার রক্ত দেখে স্থানীয় এক বয়স্ক জেলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমাকে একটা গোপন স্ট্র্যাটেজির কথা জানান যে 2002 সালের একটা ভয়ানক বন্যায় ওই জলার বনের ভেতরে একটা যাযাবর বেদেনী বহর আশ্রয় নিয়েছিল। ঝড় আর তীব্র জলের ছাসে রাতের অন্ধকারে তাদের পুরো দলটা নৌকাসহ ওই হিজলতলার গহীনে তলিয়ে যায়। প্রশাসনের কেউ কখনো তাদের লাশ উদ্ধার করতে যায়নি। কাদা আর শ্যাওলার নিচে বছরের পর বছর পচে গেল, ওখানে শেষ হয়ে যায় তারা। তারপর থেকে আজ পর্যন্ত প্রতি বছর বর্ষা নামলে নাকি ওই জলার বনের শান্ত পচা ডোবাগুলো জীবন্ত হয়ে ওঠে এবং তারা সবসময় জীবন্ত মানুষ খোঁজে। আজও যখন আমি কোনো শান্ত পুকুর বা নদীর তলার কাতা দেখতে পাই, আমার হাত দুটো অজান্তেই নিজের গলার ক্ষেতের দিকে চলে যায়। মনে হয় এই বুঝি পানির তলার কালো অন্ধকারের ভেতর থেকে দুটো শ্যাওলা মাখানো দীর্ঘ হাত আমার দিকে তেড়ে আসছে এবং আমাকে বলছে, আয় তোকে একটু ছুঁয়ে দেই, আমাদের সঙ্গে তুই আয়, একটু দেখ পানির নিচের দুনিয়া কিরকম। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ঘটনাটা তানভীরের সাথে ঘটে 2010 সালে। তানভীরদের বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জে, আর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এখানকার ছাত্রাবাসে থাকতেন। তো বিভিন্ন সময় তিনি ছুটিতে বাড়ি যেতেন, আর বেশিরভাগ সময় তো ঢাকায় কাটানো পড়তো। তো সেবার ঈদের ছুটিতে তিনি বাড়ি গেলেন। তো ঈদের ছুটি মানেই লম্বা ছুটি, আর ঈদের ছুটি মানেই বেশ আনন্দের সময়, কারণ বাড়িতে গেলে সবাই থাকে, পরিচিত আত্মীয় স্বজন। তো বেশ মজা করছিলেন তানভীর, নিজেদের বাড়িতে বেশ সময় কাটালেন। এরপরে গেলেন তার নানা বাড়িতে। তো নানা বাড়ি বেশ দূরে না, বাট কাছাকাছি কোনো একটা জায়গায়। তো সেখানে গিয়ে নানা বাড়িতে আরও মজা করছেন কাজিনদের সাথে, আর সেখানকার কাজিনদের বন্ধু বান্ধবের সাথেও তার মোটামুটি পরিচয় ছিল, তারাও তার সাথে বেশ আনন্দ ফুর্তি করছেন। তো যেটা করতেন তার নানা বাড়িটা ছিল নদীর কাছে, নদীর একদম কোল ঘেঁষে। তো যেখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যেতেন সামনে গিয়ে, সেখানে যে ঘাট ছিল, ঘাট থেকে নদী পার হতেন। নদী পার হয়ে ওই পারে গিয়ে সেইখানকার যে বাজার ছিল, সেই বাজারে তাদের আড্ডা জমতো কাজিনদের সাথে, কাজিনদের বন্ধুদের। তো তানভীরও সেখানে যেতেন। আর যেহেতু ঈদের পরবর্তী সময়, ওই সময়টা বেশ মানে জমজমাট সেখানে, কারণ অনেকেই আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে আসছেন তাদের এখানে, মানে যারা দূরে থাকেন। তো তাদের সাথে বেশ একটা ভালো বন্ড তৈরি হয়।
তো তানভীর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, এরকম প্রায় আড্ডা দিতেন। তো একদিন এরকম গিয়েছেন তিনি দুপুরের পরে বিকেলে, তিনি আর তার কাজিন, তানভীর আর তার কাজিন দুজনে সেখানে আড্ডা দিতে আর কি বাজারে। তো আড্ডা দিলেন বেশ অনেকক্ষণ সময়, আড্ডা দিয়ে তারপরে গল্প গুজব করছেন। তো হাঁটতে হাঁটতে তার কাজিনের সাথে এক সময় সেখান থেকে সামনে চলে আসলেন। তো আস্তে আস্তে দেখছেন যে সেই বাজারের শেষ প্রান্তে যে রাস্তাটা এটা সোজা চলে গেছে, আর তার পাশে রাস্তা নেমে গেছে দূরে চিমনি, মানে সেই ইট ভাটা ছিল সেখানকার, সেই ইট ভাটার চিমনি। তো তানভীর দেখতেছে যে ওখানে কয়েকটা চিমনি আছে বেশ পুরনো, সেগুলো মনে হয় না এখন ব্যবহার হয়, আর কয়েকটা মনে হয় যে ব্যবহার হয়েছে, মানে আজকেও সেখানে কাজ হয়েছে। এখন অবশ্য ধোঁয়া উঠতেছে না, হালকা হালকা ধোঁয়া আছে ওখানে। তো তার কাজিনকে সে বললো যে ইট ভাটা এটা কোনটা? বলে যে এটা আগে ছোটবেলায় আমরা আসছি না, মনে নাই? তোরে নিয়ে আসছি তো ছোটবেলায়, তখন তার স্কুলে পড়তো। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো আরো বড় ছিল। কয় যে এখন এত বড় না, এক সাইডেরটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? এইটা অমুকের ছিল, তাদের গ্রামের একজন বেশ প্রভাবশালী ব্যক্তি, বলে ওনার ছিল। তো ওইখানে অনেক রকম অকারেন্স হয়েছে, অনেক কিছু উনি করতো উল্টাপাল্টা, এবং তার এই কারণে বন্ধ করে দিয়েছে পরে একেবারে, মানে আইন 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 প্রণয়নকারী সংস্থারা এসে একদম ওটা সিলগালা করে দিচ্ছে, ওই জায়গায় আর কিছু হয় না। তো পাশের ভাটা এখনো আছে, ওইটা চলে, ওইটা আরেকজনের। তো তখন তানভীর বলল যে আচ্ছা চল যাই দেখি কি অবস্থা, অনেকদিন তো এই জায়গায় যাই না, বেশ মজাই লাগতো। তা কাজিন বলে যাবি, জায়গাটা ভালো না। তো তানভীর তখন বলে কেন, কি সমস্যা? এর মানে কি ভালো না মানে কি? মানুষজন যায় না, বুঝছ না, ওই পাশের ভাটা তো পড়ে দিচ্ছে অনেকদিন ধরে, ওই জায়গাটা একদম আর অনেক অকারেন্স হয়েছিল, তো ওইখানে অনেক উল্টাপাল্টা কাজ কারবার করছিলেন উনি, এই জন্য বন্ধ করে দিচ্ছে এটা। ওদিকের লেগে যায় না মানুষ। আর এই যে এই পাশে চালু বিটা, এটাও তো এখন তো বন্ধ হয়ে গেছে, এখন তো মানুষ নাই, কাজকর্ম সে দেওয়াস না, বেলা পড়ে গেছে একদম। তো তানভীর বলে আরে চল হাইটে আসি, সুন্দর লাগে। আমি যে ছোটকালে গেছিলাম, আমার কাছে কেমন জানি মজা লাগছিল, চারিদিকে ইটের স্তূপ করা, অনেক জায়গায় এরকম মাটি দিয়া ব্লক বানায় রাখছে, খুব সুন্দর। তো তার কাজিন বলে মানে অনিচ্ছা সত্ত্বেও তানভীরের সাথে হেঁটে যায়। তো তারা দুজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নামতেছে। তাদের বন্ধুরা কিন্তু তখনও ওই যে চায়ের দোকান টোকান ওখানে আছে আর কি, তারা দুজন হেঁটে হেঁটে নামতেছে। তো নামতে নামতে তারা একদম সোজা চলে আসলো। তানভীর দেখতেছে যেই জায়গায় যেখানে ইট ভাটা এখনো আছে, সেইখানে এখনো ইটের স্তূপ রাখা, বিভিন্ন রকমের ইট, মানে এগুলা বানায় জমায় রাখে, বুঝতেছে যেগুলো ইট। আর সোজা চলে গেছে এরকম বিভিন্ন স্তূপের পাশ দিয়ে চলে গেছে, মাঝখানে একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে আর তার কাজিন। এদিকে বেলা পড়ে যাচ্ছে, মানে সূর্যের আলোটা অনেকটাই নেমে আসছে, ওই চিমনির গায়ে হালকা লেগে কেমন জানি একটা লালচে আলো পড়ছে। আর ওই পাশে যে পুরনো ভাটা আছে, সেটার চিমনিগুলো কালচে কেমন জানি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার মানে ব্যবহার হয় না, বোঝাই যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আরও সামনে চলে আসলো, অনেক ইটের স্তূপ। এক জায়গায় যেয়ে দেখলো যে ওই ইট শুকানোর জন্য প্রথমে মনে হয় মাটি দিয়ে এরকম ব্লক বানায় সাজায় রাখে আর কি, সেগুলো পাশে এরকম ঠেলা গাড়ির মতো আছে, রাখা আছে। তো ওগুলো দেখতে দেখতে তানভীর হাঁটতেছে, যে বললো যে এগুলা অনেকদিন দেখি না রে, অনেকদিন দেখি না, ছোটবেলায় দেখছি, অনেকদিন পরে আসলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আলো কিন্তু কমে যাচ্ছে। এদিক দিয়ে আবার নদীর পানি হালকা দেখা যায়, মানে চিকচিক করতেছে এই পড়ন্ত সূর্যের আলোয়। তো তার কাজিন বলতে চাই তুই ওদিক কই যাস হাইটা? তানভীর হেঁটে যাচ্ছিল মানে ওই যে পুরনো যে ইট ভাটাটা ওইটার কাছে। তার সে বলছে আরে আমি ওদিক যাইতেছে, একটু দেখি না, পুরান ভাটাটা দেখি কি অবস্থা। তো তার কাজিন তারে বলছিল আরে না, এই মানে তাকে মানা করতেছে, এর মাঝে তার ফোন আসছে তার কাজিনের। তো তার কাজিন ফোন বের করে ধরে কথা বলতেছে, আর এর মধ্যে তানভীর হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো সে দেখতেছে যে যেখানে যে ইট বিছায় রাখছে এই জায়গাটা, এই পাশে কিন্তু ওই যে মানে যেগুলো ব্লক করে রাখছে, সেই জায়গার পাশ দিয়ে এরকম আরো কিছু ইটের স্তূপ আছে, তার পাশ দিয়ে সে বের হয়ে গেল। ওই পাশে দেখতেছে খোলা বড় বড় ঘাস জমে আছে। তো ওখানে কয়েক সেকেন্ড দাঁড়াইলো তানভীর, চিন্তা করলো আরে এখানে দাঁড়ায় থেকে তো কেমন জানি, মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে। তারপর চিন্তা করলো আরে যাই না, সামনে যেয়ে দেখি, ছোটবেলায় তো দেখছি ওইখানেও মানে কাজ হয়, কি সুন্দর ছিল। তো সে হাঁটা ধরলো, আর তার কাছে একটু কেমন জানি লাগে, তানভীরের কাছে আসলে এই ধরনের পুরানো জিনিস বা এরকম কোনো স্থাপনা পড়ে আছে দেখতে বেশ ভালো লাগতো তানভীরের কাছে, মানে সে খুব ইন্টারেস্ট ফিল করতো এগুলোতে। যাই হোক, সে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, মানে একটা ছোট এরকম রাস্তার মতো। এইখানে আর কোনো ইটের স্তূপ নাই, কিছু নাই। তবে সামনে যেয়ে দেখলো কয়েকটা পুরনো স্তূপ আছে ইটের, সেগুলোর মধ্যে দিয়ে আবার শ্যাওলা মানে তারপর গজায় গেছে, ওই যে ছোট ছোট এরকম আগাছার মতো বের হয়ে গেছে, এবং ইটগুলাও পুরান হয়ে গেছে, মানে এই ইটগুলা কেউ নেয় নাই কোনো কারণে, পড়ে আছে। বেশ বড় না, বাট বেশ কিছু ইটের এরকম স্তূপ, এগুলো পুরান হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ভাঙা ইট, মানে এই যে আদলা, এগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে শ্যাওলা টাওলা হওয়া।
তো হাঁটতে হাঁটতে সে সামনে যেয়ে দেখতেছে যে দূরে সেই একটা এরকম ঘর দেখা যাচ্ছে, এরকম কালো ঘর। এইটা সম্ভবত এইখান থেকেই মানে সব কার্যক্রম পরিচালনা করা হতো, আর সামনেই মনে হয় ভাটাটা। তো সে দেখে চিন্তা করলো যে যাই আমি একটু দেখে আসি। এদিকে কিন্তু সূর্যের আলো একদম পড়ে গেছে এদিকে। তো তানভীর হাঁটতে হাঁটতে ওই জায়গাটা চলে গেল, ওই ঘরটার কাছে। বোঝা গেল যে এইখানে কার্যক্রম হইতো, কাজ টাজ হইতো। সে হাঁটতে হাঁটতে সামনে যে ওখানে ভাটা, মানে এরকম মানে যে জায়গাটার মধ্যে ইট মানে পোড়ানো হয়, সাজা সাজা রাখা হয়, ভাটার জায়গাটায় চলে গেল। তো ভাটার কাছে আস্তে আস্তে সে হঠাৎ করে দেখলো ওখানে একটা ছাউনির নিচে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা লাল একটা শাড়ি পরা, মানে লাল রঙের একটা শাড়ি পরা, মাথার মধ্যে ঘুমটা টেনে রাখছে এবং তার চোখ দেখা যাচ্ছে। ঘুমটা যে টানছে সে এরকম সামনে নিয়ে আসছে, তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো কেমন জানি একটু ঘোলাটে, আর এই যে পড়ন্ত সূর্যের আলোটা এসে তির্যকভাবে পড়ছে ওই ছাউনির উপরে, সেটা থেকে মনে হচ্ছে একটা গ্লেয়ার টাইপের কিছু ওই চোখে এসে পড়ছে। চোখটা মনে হচ্ছে চমকাচ্ছে, একটা সবুজাব চোখ এবং টানা টানা কাজল দেয়া, বেশ লম্বা লম্বা চোখ, মানে এরকম ডাগর চোখ। তানভীরের জানি কেমন জানি ঝিম লেগে উঠলো। চোখগুলো দেখে সে অনেকটা সম্মোহিতর মতো হয়ে গেছে। সে কয়েক সেকেন্ড তাকাই ছিল মেয়েটার দিকে। মুখটা তো দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রাখছে মেয়েটা। তো তানভীর কিছু বলতেও পারতেছে না, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে। সে যখন আরো কয়েক পা এগিয়ে গেছে তখন মেয়েটা হঠাৎ করে ঘুরে হাঁটা দিল। হেঁটে সে ওই যে ছাউনি ধরে পেছনে ওই ভাটার কাছে চলে গেল, মানে ভাটার পেছন দিকে হেঁটে চলে যাচ্ছে। ওই জায়গাটা অন্ধকার, ওখানে কিন্তু মানে সূর্যের আলো আর আসতেছে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, একদম ডিপ অন্ধকার। তো তানভীর সেই ভাটার একদম কাছে চলে আসছে। এসে সে মানে চিন্তা করতেছে সে ঢুকবে ভিতরে বা এরকম কিছু, ওই যে যেখানে এরকম ঘর দরজা আছে সে দরজাতে সে ভিতরে ঢুকবে এরকম চিন্তা করতেছে। এই সময় দূর থেকে তার কাজিনের চিৎকার শুনলো। সে বলে, এই তুই কই, তুই এখানে নাকি? তো সে তখন আস্তে করে ফিরছে, ফিরে তাকায় দেখতেছে যে তার সে কাজিন ওখানে দাঁড়ায় আছে। তো তানভীর ঘুরে হাঁটা দিল তার কাজিনের দিকে। তার কাজিনও এগোয় আসছে, অনেকটা এগোয় আসছে। এসে বলে, তুই এখানে কি করতেছিস, ওখানে গেছিস কেন? বলে, আরে আমি এখানে আসছি দেখতে, দেখি যে এই ভাটা এনে পড়ে রয়েছে সবকিছু অন্যরকম, দেখতে থাকলে ভালোই লাগতেছে, চল ভিতরে যাই একটু দেখি। তো তার কাজিন কয়, না না মাথা খারাপ নাকি, ওইখানে বেটা এনে অনেক আজে বাজে বেটা, এই জায়গার পুরো সিল করে দিছিল, এখন কেউ আসে না এখানে, উল্টাপাল্টা অনেক কিছু করছে এখানে। তো সে বলছে যে কি করছে? আরে বেটা বাদ দে, চল। তো বলে যে আমি যে এখানে দেখলাম যে একটা মেয়ে ওখান থেকে হাইটা গেল ওই পাশে। কার বেটা কি মেয়ে দেখছস তুই? ওই পাশের ভাটার কেউ যদি ওইখানে আইসা থাকে তাহলে হয়তো আসতে পারে, এদের কারো বাসার যদি কোনো মেয়ে যদি এখানে আইসা থাকে, আর কে এখানে কেন আসবো? আর চল তুই তাড়াতাড়ি এখান থেকে চল। তো হেঁটে তানভীরকে নিয়ে বেরোলো। বের হয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই পুরা ইট ভাটার ওই পথটা দিয়ে বের হয়ে গেছে। ততক্ষণে সূর্য একেবারেই নেমে গেছে। তানভীরের মাথায় কেন যেন ওই মেয়েটা ঘুরতেছে, মানে এরকম না যে তানভীর কখনো মেয়ে দেখে নাই, মানে এই মেয়েটাকে তার কাছে যেন কেমন ডিফারেন্ট মনে হয়েছে। যাই হোক, সে হাঁটতে হাঁটতে যখন আসলো, এসে তারা যখন ঘাটে আসছে তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। একেবারে দূরে মানে আকাশের মধ্যে সূর্যের লালিমা লেগে আছে আর পানি ছলাৎ ছলাৎ করছে। তো ওইখানে নৌকা, বড় নৌকা, সেখানে মানুষ পার হচ্ছে, অনেকগুলো মানুষ উঠছে, তারা যাবে আর কি, ওই পারে যাবে। তো তানভীর আর তার কাজিনও উঠলো, উঠে যে বসছে। তো সে চিন্তা করতেছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার হয়ে গেছে এর মধ্যে, সে চিন্তা করতেছে যে মানে সে কাকে দেখলো, ওইখানে কে ছিল। তো সে তার কাজিনকে আরেকবার জিজ্ঞেস করছে যে ওইখানে কি ওই কোনো কারো থাকার কথা, ওই পাশে বাড়িঘর আছে? তো তার কাজিন বলছে, আরে বাড়িঘর মানে কি, ওই পাশে যে ইট ভাটা আছে ওদের মানুষজনের ওখানে হয়তো ঘরটর আছে দু একটা, এরা এখানে আসতেও পারে না আসতে পারে, তুই কারে দেখছিস কি বেটা, চল। বলে তার কাজিন তারে বলে অন্য কথায় চলে গেছে। তার কাজিন অন্য কথা বলতেছে, কাজিন বলতেছে, আর তানভীর অন্য মনস্কভাবে শুনতেছে কাজিনের কথা। নৌকা চলতেছে নদীর উপর দিয়ে, আর সেই আকাশে হালকা লালিমা লেগে আছে আর অন্ধকার চারিদিকে। সেই যে মাঝি, সে একটা হারিকেন জ্বালায় রাখছে মাঝখানে, মানে নৌকার মাঝখানে, আর মানুষজন বসে আছে অনেকে। তো এরকম চলতে চলতে এক সময় পাড়ে চলে আসলো নৌকা, এসে খ্যাচ করে এটা নৌকা পাড়ে ভিড়লো। আর মাঝি ওই বাঁশ দিয়ে তার যে মানে আছে যে লগি দিয়ে সেটা আটকায় সবাইকে নামানো শুরু করলো আস্তে আস্তে। তো মানুষ নেমে যাচ্ছে। তো তানভীরের কাজিনও নামলো, তানভীরও নামলো। তো তানভীর নেমে যখন নাকি পা দিয়ে উঠে যাচ্ছে, হঠাৎ সে চোখের কোণ দিয়ে দেখলো নৌকার এক পাশে ওই মেয়েটা বসা, ঠিক একইভাবে মাথায় কাপড় দেয়া, আর তাকায় আছে এবং তানভীরের দিকে তাকায় আছে। এই হারিকেনের আলোতে সে দেখতেছে এটা। এক সেকেন্ডের জন্য সে ফট করে মাথা ঘুরাইছে, মাথা ঘুরে তার কাজিনও তাকে আবার বলছে, এই কিরে, মানে এই পাশটা কাজিনও ডাক দিছে। তো সে মাথা ঘুরায় মেয়েটার দিকে কিন্তু একবার দেখছে, মানে এবার দ্বিতীয়বারও সে দেখছে। কাজিন যখন ডাক দিছে কাজিনের দিকে তাকাইলো, তাকায় সে বললো, আরে দাঁড়া না। সে নৌকার দিকে আবার তাকাইছে, দেখে মেয়েটা নাই নৌকাতে।
তো তানভীরের কাছে একেবারেই মানে জিনিসটা অন্যরকম লাগলো। তো সে তার কাজিনরে বলতেছে, আরে আমি ওখানে দেখছি নৌকার মধ্যে মেয়েটা বসা। তো তার কাজিন বলে, তোর মাথা গেছে বেটা, তোর মাথা গেছে, তুই কি না কি দেখছিস, তোর মাথার মধ্যে এগুলো ঘুরতেছে, চল চল বেটা বলে হাঁটা ধরলো। তো বারবার তানভীর কিন্তু পেছন ফিরে দেখতেছিল, নৌকাতে দেখলো যে না, নৌকাতে ওই মেয়েটা নাই, যারা মানুষজন নেমে গেছে। সে চিন্তা করলো, আরে এখানকে এসে মেয়েটাকে হেঁটে নেমে চলে গেল কোথাও, আমি তো খেয়াল করি নাই, এত দ্রুত কিভাবে গেল 1 সেকেন্ডের মধ্যে। যাই হোক, হাঁটতেছে একটু অন্যমনস্কভাবে তানভীর হাঁটতে হাঁটতে বাড়িতে আসলো। তো আসার পথে তার কাজিন তাকে বলতেছে যে চিন্তা করিস না, কালকে তোরে নিয়ে হাটে যামনে আমগো যে নৌকা আছে, নৌকা নিয়ে আসুম, ওই নৌকা দিয়ে যাবো। আয়সা নৌকা এনে আমি ঘাটে বাইন্দা রাখুম, কালকে সকালে 10টার দিকে আমি উঠা তোরে নিয়ে রওনা দেবো, এখানে অসুবিধা নেই। তো এই যে আমগো ঘাটেই বাইন্দা রাখুম। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো তারা দুইজন হেঁটে হেঁটে গেল বাসার কাছে। তো বাসার কাছে গিয়ে তাদের আরেক বন্ধুর সাথে দেখা হলো। সে আবার তাদেরকে ডেকে নিল, বললো যে তাদের বাসার থেকে আজকে ডাব নামাইছে অনেক, সেই নারকেল আর কি ডাব, সে ডাব নিয়ে আসলো, বললো যে ডাব খাবি। তো ডাব টোপ খেয়ে তারা বাসার দিকে গেছে। তো বাসায় গেল, বাসায় গিয়ে তার কাজিন তার মতো এটা ওইটা করতে তানভীরে বললো যে আমি আসি, আমি যাই, আর রাত্রেবেলা আমি নৌকাটা আইনা বাইন্দা রাখুম আমাকে ঘাটে, আমাকে ঘাট তো জানোস কোথায়। তানভীর বলছে কোথায়, বলে ওই যে এখান থেকে হাইটে গেলে। তো তাকে বুঝাই দিল আর কি, যে এখান থেকে হাইটে যায় ওই দিক দিয়ে যে নাইমে ওই নামলে ওই যে আমাদের ঘাট, কিন্তু হ্যাঁ ওখানে আমাদের বাসার মানুষজন নদীতে যদি কিছু প্রয়োজন হয় ওখানে থাকে নৌকা, ওইখানে ভিড়ে, মানে আমাদের নিজেদের নৌকা। তো তানভীর বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারা ভালো মতো বুঝাইলো তার কাজিন কীভাবে যেতে হয় তাদের ঘাটে। কালকে 10টার সময় সকালে নাস্তা খেয়ে আগে উঠে যাবি, নাস্তা খেয়ে রেডি থাকবি। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো কাজিন চলে গেল তাদের ঘরে, আর মানে তাদের সবারই ঘর আলাদা আলাদা আর কি ওখানে। তো তানভীর যে তাকে যেই ঘর দেওয়া হয়েছে থাকতে দিছে ওখানে আছে, রাতের বেলা ওখানে আর কেউ নাই। সে কাপড় চোপড় চেঞ্জ করে বাসার মানুষের সাথে যে দেখা করলো, কথাবার্তা বললো। রাত হয়েছে, গ্রামে তো আসলে রাত গভীর হয়ে যায় তাড়াতাড়ি। তো সে তার রুমে আসলো, এসে শুয়ে পড়ছে, ক্লান্তি লাগতেছে অনেক, আর ভাবতেছে যে আজকে কই কই গেলাম, কি দেখলাম, এত হাঁটাহাঁটি করলাম, মানে বেশ ক্লান্তি লাগতেছে। তো তানভীরের চোখে ঘুম লেগে আসছিল, মানে আর কি চোখ বন্ধ হয়ে গেছিল। এই সময় তার কাছে মনে হলো যে তার ঘরের সামনে দিয়ে কেউ হাঁটাচলা করে, মানে কেউ হয়তো হেঁটে এখান থেকে দাঁড়াচ্ছে বা বসতেছে। তার ওখানে একটা ওই তাদের ঘরের সামনে মোড়া ছিল, একটা বেতের মোড়া আর কি, সেই মোড়াতে মচমচ শব্দ শুনলো। তো তানভীর চিন্তা করছে রাতের বেলা তো এখানে কেউ থাকার কথা না, তাকে যে ঘরটায় থাকতে দিয়েছে এটা হচ্ছে তাদের এক্সটেনশন কাচারি ঘর আর কি, মানে মেহমান টেহমান আসলে থাকে আর কি। কেন দেখা যায় ঘরের খুব বেশি যে নাম্বার আছে তা না, এই কাচারি ঘর এক্সটেনশন, এবং এটা বেশ ভালো। এবং এইটা মোটামুটি তাদের মূল যে বসত, মানে অন্যান্য ঘরগুলোর থেকে একটু দূরে আর কি এই সাইডে। আর তানভীরও এটা লাইক করে, তানভীর ওখানে যে মানে মামাদের সাথে থাকতে চায় না, এই ঘরটাই থাকতে চায়, একলা থাকে, চিন্তা নাই। তো যাই হোক, সে মনে হলো যে ওইখানে ওই যে বেতের মোড়া কেউ মচমচ করতেছে, চিন্তা করলো কে এসে বসছে। তো মানে তার ঘুমটাই হয়ে গেছে ওই ওখানে হাঁটা চলার শব্দে। তো তানভীর অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছে ওইখানে, মনে হয় এখানে কেউ হাঁটা চলা করতেছে, তার মোড়াটাকে এই পাশ থেকে এই পাশে নিতেছে এরকম। আর তার যেহেতু ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসতেছে না, তার অস্বস্তি লাগতেছে, সে এপাশ ওপাশ করতেছে। একসময় সে উঠলো বোঝার জন্য যে কে বারান্দার মধ্যে, কে এই বারান্দার মধ্যে কে সেরকম বসতেছে, এই করতেছে। রাত অনেক গভীর হয়ে গেছে, মানে রাতের বেলা যেই অ্যাম্বিয়েন্স যে সাউন্ডগুলো এটা অনেক জোরে জোরে আসতেছে, বেশ লাউড। তো তানভীর হেঁটে গিয়ে সে ওই ঘরের মেন দরজার কাছে দাঁড়াইলো, ঘরের দরজাটা খুলবে আর কি। তো তার আগে সে চিন্তা করলো যে আমি একটু উকি দিই বাইরে। তো উকি দেওয়ার জন্য হচ্ছে কি, এই পাশে তো মানে ঘরটা হচ্ছে টিনের ঘর, এই পাশে দরজা তো ফ্রেম করে লাগানো, এই পাশে হালকা ফাঁক আছে। তো সে ফাঁকা দিয়ে সে আস্তে করে চোখ রাখলো বাইরে। চোখ রেখে দেখতেছে কেউ নাই, বারান্দা পুরো ফাঁকা, খা খা করতেছে। বাইরে চাঁদের আলো পড়ছে উঠানে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে বেশ উজ্জ্বল চাঁদের আলো, মানে চাঁদের আলো এতটাই উজ্জ্বল মনে হচ্ছে দিনের মতো মনে হইতেছে ওখানে। তো তানভীর চিন্তা করলো যে মানে ঘটনা কি, কাউরে দেখলো সিনেমা ব্যাপার কি। তো সে আস্তে করে দরজাটা খুলে ফেললো। দরজা খোলার পর দেখতেছে যে বাইরের অ্যাম্বিয়েন্ট সাউন্ড আরও বেশি লাউড হয়েছে, এবং মানে একটা গ্রামের যে ঠান্ডা ঠান্ডা বাতাস সেটা লাগতেছে। আর নাকের মধ্যে এই রাতের একটা ঘ্রাণ, গাছগাছালি সব কিছু, এবং পানি, তাদের এই বাড়ির থেকে খুব কাছাকাছি নদী, সেটা পানির ঘ্রাণ আসতেছে। তো তানভীর উঠে বারান্দায় চলে আসলো। তো বারান্দায় এসেই তার কাছে জানি কেমন একটা অনুভূতি হওয়া শুরু হলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে তার বারান্দাতে শুধু সে একা না, কেউ আরেকজন দাঁড়ায় আছে বারান্দার মধ্যে। মানে তার কাছে এই ফিলটা হচ্ছে যে বারান্দার মধ্যে অন্য কোনো একজন দাঁড়ায় আছে, তার একটা এক্সিস্টেন্স ফিল হচ্ছে বারান্দার মধ্যে। কিন্তু বারান্দাটা কিন্তু লম্বা, মানে তার এই ঘর, তার পাশে আরেকটা ঘর আছে, সেখানে মানুষে যে বসে কোনো মিটিং টিটিং করে, সেটা বন্ধ আর কি, তালাবন্ধ করা। তো সেই তালাবদ্ধ ঘরের সামনের অংশটাও কিন্তু বারান্দা।
তার কাছে মনে হচ্ছে, এবং ওই ঘরে ওই মানে ওই বারান্দার কর্নারটা দেখা যাচ্ছে না। তো তানভীর একবার চিন্তা করলো যে আমি যাই ওই মাথায় যে মানে দেখি ওইখানে কি অবস্থা, কেউ আসে নাকি। তো সে হেঁটে হেঁটে বারান্দার ওই কর্নারে গেল। তো যখন যাচ্ছে ওই পাশে তালাবদ্ধ ঘরটার মধ্যে থেকে তার কাছে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ চলাফেরা করতেছে, মানে তার কাছে সে ফিল করতেছে, মানে সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে। তো সে চিন্তা করলো যে এই রুম তো তালাবদ্ধ, এটার ভিতরে তো কারো থাকার কথা না, তালা আছে। তো সে হেঁটে যে ওই দরজার কাছে যে তালাটা ধরে দেখতেছে, হ্যাঁ তালা মারা। এই সময় তার কাছে মনে হলো যে তাদের যে বারান্দা, মানে বারান্দার একদম নিচে কেউ একজন আছে। তো সে ফট করে তাকায় দেখতেছে ওই চাঁদের আলোতে সেই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছিল, ওই মেয়েটা দাঁড়ায় আছে ওইখানে, এবং ঠিক সেইভাবেই ঘোমটাটা টানা এবং মুখের কাছে সে কাপড় টেনে রাখছে, তার ঠোঁটের কাছ দিয়ে কাপড় টানা, চোখ দুইটা বের হওয়া, কিন্তু চোখটা এই অন্ধকারে দেখা যাচ্ছে না। চাঁদের আলো পড়ছে, তার লাল শাড়িটা জলজল করতেছে, মানে চাঁদের আলোতে কেমন যেন উজ্জ্বল হয়ে আছে। তানভীরের খুব মানে একটা কেমন জানি একটা ভয়ের স্রোত নেমে গেছে শরীর দিয়ে, কারণ সে চিন্তা করলো যে এই রাতের বেলায় একই শাড়ি পরা মেয়ে এখানে কি করতেছে, এবং তার যে ঘর, সে ঘরের সামনে। তো তানভীর গলা দিয়ে শব্দ বের করতে চাইছে, দেখ শব্দ বের হচ্ছে না। সে জিজ্ঞেস করতে চাইছিল কে। সে আরেকটু হেঁটে গেছে সামনে, একটু সামনে যখন হেঁটে গেছিল তখন সে একটা হাসির শব্দ শুনলো, খিলখিল হাসি, এবং এই হাসির শব্দ শোনার পর তানভীরের মাথাটা কেমন ঝিম করে উঠছে। এরপর এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগলো, মানে ওই দিক থেকেই মেয়েটা যেখান থেকে দাঁড়ায় ছিল সেখান থেকে এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগছে, এবং একটা চাপা ফুলের মতো ঘ্রাণ সে পাইছে, এবং সাথে সাথে তানভীরের মাথা ঝিমঝিম করে উঠলো, পুরো ঝিম করে উঠছে মাথাটা। তানভীর ওই ঝিমঝিম মাথা নিয়ে কেমন যেন একটা ফিল করা শুরু করলো, তার কাছে মনে হলো সে এই জগতে নাই, একটা ডিফারেন্ট জগতে আছে। আর সে ওই মেয়েটাকে দেখতেছে, মেয়েটার শাড়িটা মনে হচ্ছে উজ্জ্বল রং, মানে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে জল জল করতেছে, মনে হচ্ছে যে একদম আলো ঠিকরে বেরিয়েছে শাড়িটার থেকে। তানভীর ওই মেয়েটার দিকে হেঁটে যাচ্ছে, আর মেয়েটা তার কাছে আসার সাথে সাথে ঘুরে হাঁটা শুরু করলো। তানভীর তাকে ফলো করা শুরু করলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তানভীর কিন্তু কিছুই বুঝতে পারতেছে না কেন সে ফলো করতেছে। আর তানভীরের কাছে কেন জানি মনে হচ্ছে তাকে তাদের যে ঘাট, বাড়ির ঘাট, সেখানে যেতে হবে, তাদের বাড়ির ঘাটে যেতে হবে। সে একেবারে লোকেশনটা তার মাথায় ঘুরতেছে, তার কাজিন তাকে কিভাবে যেতে বলছে। সে ঠিক ওইভাবে হেঁটে যাচ্ছে, এবং সে দেখতেছে তার সামনে সামনে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, এবং তার শাড়ি চমকাচ্ছে চাঁদের আলোতে। তো তানভীর হাঁটতে হাঁটতে চলে গেল তাদের বাড়ির ঘাটে। তাকে তার কাজিন যেভাবে বর্ণনা দিছিল ঠিক সেইভাবেই সে হেঁটে গেল, এবং সে তার সামনে সামনে কিন্তু ওই মেয়েটাও হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তাদের বাড়ির ঘাটে এসে সে দেখতেছে তাদের একটা নৌকা আছে, বড় গহনা নৌকা, সেইটা ওখানে বাঁধা, এবং সেই নৌকার উপরে মেয়েটা উঠে গেল এখান থেকে, মানে তাদের ঘাট থেকে নৌকায় উঠে গেল মেয়েটা। তানভীরও কোনো কথা বলে নৌকায় উঠলো, এবং তানভীর নিজেই নিজের অজান্তে সেই নৌকার যে দড়ি সেটা খুলে দিল, ওখান থেকে নৌকাতে বাধা ছিল সেটাকে সে খুলে দিল, এবং স্রোতের টানে নৌকা আস্তে আস্তে বের হয়ে গেল নদীতে। তানভীরের কিন্তু কিছুই মানে মাথায় ঢুকতেছে না। সে দেখতেছে তার নৌকার অপর মাথায়, মানে মাঝখানে কিন্তু একটা ছই আছে, ছইটার ওই পারে ওই মেয়েটা বসে আছে। সে ভালো মতো বুঝতে পারতেছে না, আবছা ভাবে দেখতে পাচ্ছে, মানে সে যেহেতু দাঁড়ায় আছে সে দেখতে পাচ্ছে যে ছইয়ের ওই পারে মেয়েটা যে বসছে, মেয়েটা ছইয়ের ভেতর দিয়ে ওই পারে যে বসছে, এবং তানভীর তাকে মোটামুটি মানে আবছা ভাবে কিছুটা ছইয়ের জন্য দেখতে পাচ্ছে না, কিছুটা দেখতেছে তার মাথাটা। এবং তানভীর এক পর্যায়ে নিজেই নিজের অজান্তে সে মানে ওইখান থেকে বৈঠাটা নিয়ে নৌকা বাওয়া শুরু করলো। নৌকা চলতেছে, এবং তানভীর জানে না সে কোথায় যাচ্ছে, সে নৌকা বাঁধছে। এখন নৌকা বাইতে বাইতে এক সময় তানভীর খেয়াল করলো যে সে ওই যেই ঘাট থেকে তাদের যে নৌকা নদী পার হয়েছিল সেই ঘাটের কাছে চলে আসছে, এবং সে নিজের অজান্তেই নৌকা বাইতে বাইতে একেবারে ঘাটের কাছে নিয়ে আসলো। ঘাটের কাছে এনে তার নৌকা যে খ্যাচ করে পাড়ে বিঁধল। এখন তানভীর কিন্তু বলে রাখা ভালো, তানভীর কিন্তু নৌকা বাইতে পারে। সে অতীতে অনেকবার নিজের নানা বাড়িতে এসে নৌকা নিয়ে ঘুরছে এদিক ওদিক, সে ভালোই নৌকা বাইতে পারতো। তো নৌকা সেই ওখানকার ঘাটে ঘ্যাচ করে ভিড়লো। ভেড়ার সাথে সাথে তানভীর নিজের অজান্তে মানে এটা আসলে সে একেবারে নিজের অটো রিফ্লেক্স থেকে করতেছে। সে তার নৌকাটার ভেতরে যে ওই গ্র্যাপেল ছিল সেটা দিয়ে সে ওই পাশে ছুঁড়ে মেরে আটকায় নৌকাটাকে টেনে ওই পাশে নিয়ে এসে নৌকাটাকে নিজের মতো ওইখানকার যে ঘাটের যে একটা এরকম খুঁটির মতো আছে, খুঁটির সাথে বাঁধলো। বেঁধে সে নেমে তাকায় দেখতেছে যে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর সে ওই মেয়েটাকে ফলো করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তানভীর চলে আসছে কোথায়, সেই যে পুরনো যেই ইট ভাটা ছিল সেই ইট ভাটার ওইখানে।
এখানে এসে তানভীরের কাছে মনে হলো তার জগৎটা আরো পরিবর্তিত হয়ে গেল। সে চাঁদের আলোটারে আরো ডিফারেন্ট ভাবে দেখতেছে। তানভীর যে একেবারে মানে নিজের মধ্যে নাই তা না, সে কিন্তু সে বুঝতেছে, সে হাঁটতেছে, সে যে ইট ভাটায় আসছে এটা সে বুঝতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই জগৎটাই আরেকটা জগৎ। মানে সবকিছু কেমন জানি গ্লো করতেছে, চকচক চকচক করতেছে, অন্যরকম। তো সেই ইট ভাটায় ঢুকে তার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা অন্য একটা জগৎ। এবং হেঁটে হেঁটে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, সে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে মাঝখানের একটা জায়গায়, এবং সেইখানে সে দেখলো অনেকগুলো মানুষ দাঁড়ানো, এবং সেই মানুষগুলা ডিফারেন্ট, মানে স্বাভাবিক যে মানুষের যে একটা আচরণ থাকে সেরকম না, তারা কেমন জানি গোল হয়ে দাঁড়ায় আছে। এবং মেয়েটা হেঁটে যে ঠিক তাদের মাঝখানে চলে গেল। মেয়েটা ওখানে দাঁড়াইছে, তাকে ঘিরে ওই মানুষগুলো দাঁড়াইছে, আর তানভীর আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে। তার মানে মাথাটা মনে হচ্ছে যে কেমন জানি ঘুরতেছে, তার মানে নর্মাল সেন্সের মধ্যে সে নাই। সে হাঁটতে হাঁটতে একেবারে চলে গেল সেই মানুষগুলোর মাঝখানে। এই মানুষগুলোর মাঝে এসে সে যখন দাঁড়াইলো, তখন তার কাছে মনে হচ্ছে সে আরেকটা স্বপ্নের লেয়ারে চলে আসছে। মানে এখন তার কাছে সবকিছু মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছে এরকম। মানে তার মনে হচ্ছে যে হুঁশটা অন্যরকম হয়ে গেছে। মানে সে এখন আর নিজের বাস্তবে নেই। মানে মানুষ যখন ঘুমের ডিপ অংশে চলে যায় সেরকম, তখন যখন মানুষ স্বপ্ন দেখে ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে আছে। মানুষগুলো হাঁটা শুরু করলো সামনে, তানভীরও তাদের ফলো করে করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল। তানভীর দেখতেছে ধোঁয়া ধোঁয়া ভাবে, এবং মানে প্রত্যেকটা জিনিসের মানে বর্ডার লাইন হচ্ছে উজ্জ্বল, মানে যে কোনো জিনিসের প্রান্ত হচ্ছে উজ্জ্বল, আর বাকিগুলো ধোঁয়া ধোঁয়া টাইপের। সে হেঁটে হেঁটে দেখলো যে সবাই চলে গেছে একটা যে ঘর, ওইখানে ওই যে সে দেখছিল ভাটা, মানে যেখানে মানে ইট পোড়ানো হইতো যে ভাটা, সেই ঘরের দিকে সব যাচ্ছে। এবং যে দেখলো যে প্রত্যেকে ঢুকে যাচ্ছে সেখানে, সেই যে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। তো তানভীরও হেঁটে হেঁটে ওখানে যাওয়া শুরু করলো। একদম সে কাছাকাছি চলে আসছে, সে ওই ঘরের মধ্যে ঢুকবে। সে ঘরের কাছাকাছি যাবে, এই সময় সে পিছন থেকে চিৎকার শুনলো। মানে মনে হচ্ছে যে একাধিক মানুষের চিৎকার দূর থেকে আসতেছে। এই আপনি কে, আপনি কেডা, এইখানে কি যান, এরকম করে ধমকাচ্ছে কে জানি। দূর থেকে মনে হচ্ছে তানভীরের কাছে আসতেছে। তো তানভীরে কিন্তু হুঁশ নাই, সে হেঁটে যাচ্ছে, সে ঢুকে যাবে ঘরটার ভিতরে। এই সময় সে শব্দ পেল, ধুপ 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 দৌড়ের শব্দ, মনে হলো দৌড়ে আসতেছে কেউ। তার পেছন দিক থেকে আসতেছে দৌড়ানোর শব্দ, মানে দৌড়ায় কেউ আসতেছে, এবং একাধিক পা। কিন্তু তানভীর এই শব্দটা শুনতেছে মনে হচ্ছে দূর থেকে কেমন জানি, মানে খুব ক্লিয়ার না, সাধারণ মানুষ যেভাবে শুনে সেরকম না। সে একটা স্বপ্নের জগতে, এবং তার কাছে মনে হচ্ছে সামনের এই যে অন্ধকার দরজাটা, এটা একটা বিশাল তার কাছে আকর্ষণের জায়গা, সেখানে তাকে যেতে হবে। এবং সে চোখে দেখতেছে সেই অন্ধকার দরজার ওপারে ওই মেয়েটা ওখানে দাঁড়ায় তাকায় আছে তার দিকে। তাকে দেখে আস্তে করে মুখের যে কাপড়টা দিয়ে ঢেকে রাখছিল, সে মুখের কাপড়টা নামালো, এবং সে দেখলো তার কাছে, তানভীরের কাছে মনে হলো অসাধারণ একটা সুন্দর মুখ তাকায় আছে, তাকে দেখে হাসতেছে ওখান থেকে। তো তানভীর কিন্তু চলে যাবে, ওখানে ঢুকে যাবে। এই সময় পেছন থেকে তাকে যেন কারা জাপটায় ধরলো, টেনে ওখান থেকে পেছন দিকে নিয়ে আসলো, এনে তাকে মাটিতে ফেললো। ফেলার সাথে সাথে মনে হলো তানভীরের যে সে ঘুম ভেঙে উঠলে যেরকম দুঃস্বপ্ন দেখে যেরকম উঠে, সেরকম মনে হইলো। সেরকম মাথা ঝাড়া দিয়ে উঠছে। উঠে তানভীর দেখতেছে যে সে ওই পুরনো সেই ইট ভাটায় সে শুয়ে আছে, এবং তার পাশে দুজন মানুষ। তারা বলছে, এই মেয়ে আপনি কি রাত্রেবেলা কি এখানে করতে গাইছেন, কি ব্যাপার, এখানে কি করতেন মেয়ে, আপনি তো যাইতেন এখন। তো মানে তানভীর বলছে, মানে আমি যাইতাম, মানে আমি কোথায়, আপনি পুরান ইট ভাটায় মেয়ে, আপনি এখানে কিল্লে গাইছেন, করতে গাইছেন, তারা বলতেছে। তো তানভীর বললো যে আমি জানি না আমি করতে গাইছি। তো তারা মানে নিজেদের দিক তাকাইলো, বলে এদিকে আসেন। তানভীরে নিল, নিয়ে বলে হাঁটতে পারবেন? তানভীর বলে হ্যাঁ পারবো, কিন্তু সে হাঁটতে পারতেছে, চলতেছে তানভীর। তো যাই হোক, তাকে ধরে ধরে ওই দুইজন মানুষ নিয়ে আসলো, হেঁটে হেঁটে নিয়ে আসলো। দেখলো যে ওই রাস্তা দিয়ে পুরানো ইট ভাটার বাইরে নতুন ইট ভাটা, ওখান থেকে আনলো। এনে হাঁটতে হাঁটতে সোজা নিয়ে দেখলো যে ওইখানে ঘর আছে, একটা টানা ঘর। সেইখানে মনে হয় কিছু শ্রমিক থাকে, এবং তার পাশে ট্রাক থামানো। সে ট্রাকের কাছে মানুষজন ইট উঠাচ্ছে। তো সেইখানে নিয়ে আসলো। তো আনার পরে এনে বলতেছে, এই যে এরা দেখতো কই থেকে আইছে, এ কই থেকে এখানে ওই 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 ইট ভাটার হয়ে গেছিল পুরানো, এনে ভাটার মধ্যে ঢুকতেছে, ভূতের আখড়ার মধ্যে। তোর সাথে সাথে ওখানকার মানুষ আর দুইজন আসলো, বললো ভাই আপনি কই থেকে আইছেন, কি ব্যাপার? তানভীর বলতে পারতেছে না, সে বলে আমরা বসতে দেন, পানি দেন। তো তারা তাকে বসতে দিল, পানি খেতে দিল। তো তানভীর পানি খেলো, তার মুখে পানি ছিটাইলো। তো তানভীর বললো যে আমি জানি না আমি কেমনে আসছি। সে তার
বললো তার নানা বাড়ির ঠিকানা যে কোত্থেকে আসছে, বলে আরে আপনি ওখান থেকে আসছেন কেমনে, নদী আপনি নদীর ওই পারে তো, ওখান থেকে কেমনে আসছেন এখানে? তানভীর তখন বলতেছে তার ওই যে সে মনে হলো ঘরে ছিল, সে বলে আমি নৌকা বেয়ে আসছি। নৌকা বেয়ে আসছে রাত্রেবেলা, কেমনে কি? বলে হ্যাঁ নৌকা বেয়ে আসছি আমি, কেমনে আসছে আমি জানি না, আমার মনে হলো আমার কেউ নিয়ে আসছে এখানে। তো তখন তারা মুখ চাওয়াচাই করতেছিল, তো সেইখানে একজন বয়স্ক লোক ছিল, বৃদ্ধ, সে বললো আরে ঝামেলা আছে, আপনি কি এখানে আসছিলেন এর আগে? বৃদ্ধ জিজ্ঞেস করতেছে, বললো যে হ্যাঁ আমি আসছিলাম। কখন আসছিলেন? বলে কালকে বিকালে সন্ধ্যার সময়। এই তো কাম হইছে, সন্ধ্যার সময় না আইসেন, খারাপ জায়গাটা খারাপ, যাক আপনি আসেন আমাদের ঘরে আসেন, এখন কি যাইতে পারবেন? তানভীর বলে না আমি এখন চলে যাব, আমি নৌকা নিয়ে চলে যাব। তখন তারা বলে যে না না আপনার নৌকা নিয়ে এখন তো যাইতে দেওয়া যায় না রাত্রেবেলা। কেমন কথা আপনি রাত্রেবেলা নৌকা নিয়ে হানতে যাইবেন? আপনি আসেন। নিয়ে তাকে ওদের ঘরে নিয়ে গেল, বসাইলো এবং বললো নাম্বার টাম্বার আছে আপনার কাছে? তো তানভীরের সাথে তো মোবাইল টোবাইল কিছু নাই, সে তো এমনি চলে আসছে। তো সে মনেও করতে পারতেছে না, তারপর অনেক কষ্টে তার কাজিনের নাম্বারটা মনে করলো, মনে করে বলল। তো ওই সেইখানে বয়স্ক মানুষটা, তাদের ওখানে মোবাইল ছিল, মোবাইল থেকে কল দিল। তো রাতে কেউ ধরে না ফোন, তো বললো আচ্ছা পরে দিব না। তো এরকম করে তানভীর অনেকক্ষণ শুয়ে থাকলো, তাকে ওই মুরব্বী দোয়া দরুদ করে ফু দিল, বললো যে আপনার উপরে কোনো খারাপ আসর হয়েছিল এখানে, আপনি এখানে ঘুমের মধ্যে এখানে আসছেন, আপনি বুঝতে পারছেন ঘটনা কি? তো মুরব্বী তারা দোয়া দরুদ পড়ে ফু দিছে। তানভীর এটা চিন্তা করতেছে যে কিভাবে কি, সে তো আধুনিক মানুষ, পড়াশোনা করে শহরে, তার মধ্যে তো এইসব জিনিসের প্রতি বিশ্বাস ওরকম নাই। তারপরও সে নিজেই অবাক হয়েছে যে কিভাবে সে স্বপ্নের মধ্যে এখানে আসছে, বা মানে স্লিপ ওয়াকিং এর মতো এখানে চলে আসছে, তা আবার নৌকা বেয়ে আসছে। তো যাই হোক, দেখা গেল যে মানে ফজরের আজানের পরে আরো অনেকক্ষণ পরে তাদের মোবাইলে, ওই লোকটার মোবাইলে কল আসলো যে কেউ কল দিছিলেন নাকি। তখন সে বলল যে হ্যাঁ কল দিছিলাম, আপনার কি এটা কাজিন? সে এরকম রাত্রেবেলা এখানে ইট ভাটার এখানে চলে আসছে এরকম বললো। তো শুনে তো সবাই ওখানে অবাক হয়েছে। তো যাই হোক, তানভীরের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছিল, সে ঘুমাইছে ওখানে। আর সেই বৃদ্ধ মানুষটা তাকে বলছে যে আমি আসি, চিন্তা করেন না। তো ঘুমাই গেছে। তো তানভীর যখন ঘুম ভাঙে তখন দেখে যে তার কাজিন আসছে এবং তার সাথে আরো তার মামা, আরো মানুষজন 2-1 আসছে। এসে তাকে নিয়ে বলে কি ব্যাপার কি, তারা জিজ্ঞেস করে কেমনে আসছিস? তো কাজিনকে সে বলে যে আমি এরকম এরকম নৌকায় করে আসছি। তার মামাকে বলে যে মামা আমার মাথাটা কেমন জানি করতেছে। আসলে তানভীরের মাথা কেমন করতেছিল। তো যাই হোক, তানভীরকে বাসায় নিয়ে আসে তারা। বাসায় নিয়ে এসে তাকে দেখে যে তার তখনও ওরকম খারাপ লাগতেছে। আর তানভীর বাসায় আসার পরও জানি তার মনে হচ্ছিল তার ঘরের বাইরে কে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এটা তার মনে হচ্ছিল সারাক্ষণ। এবং সেই ব্যাপারটা তখন তার মামাকে জানায়, এবং মাথা তুলতে পারতেছিল না, সে এত ভারী হয়ে গেছে, মাথাটা তুলতে পারে না, মানে শরীরটা মনে হচ্ছে অনেক ভার। তো মামা বললো যে এটা তো টেনশনের ব্যাপার, ঘুমের মধ্যে এইভাবে গেছে এই ঘটনা। তো তার কাজিনরা বলে কি কই কই গেছিলি? কাজিন বলে গতকাল এরকম গেছিলাম। তো তার মামা বকাবকি করে তাদের ওইখান থেকে ওই মৌলানা সাহেবকে খবর দেয়। উনি আসেন, এসে দেখেন, বলে যে ছেলে তো এরকম এরকম জায়গায় গেছে, ওই জায়গা তো ভালো না, তো আজকে দেখি মাগরিবের পরে কিছু করা যায় কিনা। তো মাগরিবের পরে মৌলানা সাহেব বাসার মধ্যে করেন, তানভীরের মামা মামি সবাই থাকেন, কাজিনরা। তো তার বাসায় রুকাইয়া করেন, এবং রুকাইয়া করে দেখা গেল তানভীরের উপরে হাজির করা হয়। তো ওখানে তারা বলে এসে তো যেটা আসে আর কি, ওখানকার যারা মানে জিন, খারাপ জিন ছিল এখানে, তারা তো আসলে যে কোনো অকারেন্স হওয়া জায়গায় তারা ওখানে এমনি অ্যাবান্ডেন্ট জায়গায় থাকে, পুরানো অ্যাবান্ডেন্ট জায়গা, সেসব জায়গার মধ্যে তারা কিন্তু থাকে। হ্যাঁ, ও তাদের ওইটা ব্যারেন ল্যান্ড, অ্যাবান্ডেন্ট জায়গা, এইসব জায়গায়, এবং যেখানে কোনো অকারেন্স হয়েছে। তো তারা ফার্স্টে বলার চেষ্টা করে যে ওই জায়গায় যারা ওখানে নাকি মারা গেছিল অনেক মানুষ, তাদেরকে মারা হয়েছিল, তাদের নাকি তারা হচ্ছে কি স্পিরিট, তারা আসছে এখানে। বাট তো মৌলানা সাহেব তারা যখন নাকি ভালো মতো ঝাড়ে এবং তাদেরকে ভালো মতন সেই রিচুয়াল করেন উনি, এবং তিনি তাদেরকে ধরেন, তখন তারা স্বীকার করে যে না, তারা ওখানকার খারাপ জিন, তারা ওইখানে থাকে। এবং তানভীর যখন ওখানে আসছে, তাদের মধ্যে একটা মেয়ে জিন তার উপরে নজর দিছিল এবং তাকে ওখানে টেনে নিয়ে আসছিল আবার। তো বলছিল তাকে ওইখানে নিছিলি কেন, ওই ঘরের মধ্যে কেন নিতেছিলি? তানভীর তো বলছে যে তাকে এরকম ঘরে নিয়ে যেতেছিল, ঘরে নিতেছিল তাকে মেরে ফেলার জন্য। মানে তাদের ছিল, ইন্টেনশন ছিল তাকে একটা ওখানে দুর্ঘটনা ঘটায় মেরে ফেলবে, তাহলে ওখানকার সম্বন্ধে আরও বেশি বদনাম প্রসিদ্ধ হবে আর কি। তো যাই হোক, তো তানভীরকে ঝাড়া হয় ভালো মতো, ঝেড়ে এবং রুকাইয়া করে তারপর ওদের থেকে ওখান থেকে মানে সরানো হয়।
সরায় মৌলানা সাহেব বলেন যে ছেলেকে আপাতত এখানে রাখেন না, ও পাঠাই দিয়েন, কালকেই ওকে আবার ঢাকায় পাঠাই দিয়েন। তো দোয়া দরুদ পরে তাকে ফু দেয় এবং তাকে পোড়া পানি দেয় এবং বলে যে একটা পোড়া তেল দেয়, বলে এটা মালিশ করে দিবেন শরীরে। সে যতক্ষণ এখানে থাকবে তেল মালিশ করে দিন ওর শরীরে, যাতে এই এলাকা ছেড়ে যাওয়া পর্যন্ত যাতে এরকম থাকে, কারণ ওখানে জায়গাটা খুব খারাপ, খুব খারাপ। তো যাই হোক, মৌলানা সাহেব পরে চলে যান এবং তানভীরকে তারা টেক কেয়ার করে, তার মামা বাড়ির লোকরা পরদিন, এবং তার কাজিন তাকে পরদিন নিয়ে যায়, একদম ঢাকা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসে, ঢাকা পর্যন্ত পৌঁছায় দেয়। এবং তানভীর মানে ওই সময় আর ওগুলো স্বপ্নে দেখতো না, বা ঢাকায় আসার পরও সে অনেকদিন দুর্বল ছিল, তবে ভয় পেত। রাতের বেলা সে নাকি তার হলে যাওয়া আসা করতে গেলেও ভয় পেত, কারণ তাদের ওইখানেও কিছু কিছু জায়গা ছিল মানুষজন নাকি ভয় পায়, স্টুডেন্টরা বলে। তো তানভীর ওইসব জায়গা দিয়ে চলতে ফিরতে ভয় পেত, রাতের বেলা হাঁটাচলা করতে অনেক ভয় পেত। তো এই জিনিসটা অনেক দিন ছিল তানভীরের মধ্যে, অনেকদিন ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা তার কেটে যায়। তো এই ছিল তানভীরের ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আলী আদনান। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামে। আর ঘটনাটি ওনার এলাকারই একটি ঘটনা। সিংগাইর থেকে চারিগ্রাম যাবার পথে গোবিন্দ তালপট্টি নামক একটি জায়গা রয়েছে। ওই জায়গার মাঝখানে বারুরবাড়ি ব্রিজ নামে একটি ব্রিজ রয়েছে। মূলত ওই ব্রিজকে কেন্দ্র করেই আজকের ঘটনাটি আবর্তিত হবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। বেশ অনেকদিন আগে ওনাদের বাড়িতে একজন মহিলা এসেছিলেন সাহায্যের জন্য। ওই মহিলাকে ওনার আম্মা চিনতেন। তো ওনার এই অবস্থা কেন হলো, এই বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি একটি ঘটনা শেয়ার করেন। ওনার হাজবেন্ড রেন্টে কারে গাড়ি চালাতেন, একটা প্রাইভেট কার চালাতেন। তো মানিকগঞ্জের থেকে একজন ব্যক্তি প্রবাসে যাবেন, গমন করবেন আর কি। তো এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে হবে। তো এয়ারপোর্টে যাত্রী নামিয়ে দিয়ে উনি ফিরছিলেন। ওনার নিজের প্রাইভেট কার ছিল না, উনি ভাড়ায় চালাতেন আর কি। তো উনি ফিরছিলেন, যখন উনি ওই বারুরবাড়ি ব্রিজের কাছে এসেছেন, মানে ওই দিক দিয়ে গিয়েই মালিকের বাসায় গাড়িটা রেখে উনি ওনার বাসায় চলে যাবেন হেঁটে হেঁটে। তো ওই বারুরবাড়ি ব্রিজের কাছে যখন তিনি আসেন, আসার পরে দেখেন যে একজন মহিলা, পোশাক আশাকে খুব যে দুস্থ এরকমটা মনে হচ্ছে না, কোলে একটা বাচ্চা রয়েছে এবং তার সাথে 7-8 বছর বয়সের একটা ছেলে রয়েছে। তো উনি হাত ইশারা করে গাড়িটা থামার জন্য বলছেন। তো ওই রাস্তায় কিন্তু চুরি ডাকাতি হয় না, এমন না যে ওনার গাড়ি ছিনতাই করে নিয়ে যাবে বা এরকম, এটা কিছু না। তো উনি স্বাভাবিকভাবেই থামান। তিনি চিন্তা করেন এলাকারই কোনো মানুষ থামাতে বলছে, কোনো সমস্যায় পড়েছে হয়তো। তো উনি গাড়ি থামান। উনি জিজ্ঞেস করেন কি হয়েছে। বলে যে ভাই, আমি তো যে সামনে যাব, তো এত রাত্রে একা একা কিভাবে যাই। রাত তখন প্রায় 1:30-2 বাজে। তখন আমাকে মানে ওনাকে রিকোয়েস্ট করেন যে একটু এগিয়ে দিয়ে আসতে। যেহেতু উনি যেই দিকে যাচ্ছিলেন, ওরা মানে মালিকের বাড়ির কাছাকাছি কোন একটা জায়গার কথা তিনি বলেন যে ঠিক আছে, আপনাকে আমি নামিয়ে দেবো, কোনো সমস্যা নাই, আপনি এলাকার লোক। তো উনি গাড়ি থেকে নামেন। নামার পরে গাড়ির একটা দরজা, পেছনের একটা দরজা খুলে দেন হাত দিয়ে, যে আপনি বসেন। তখন ওই মহিলা বলে যে ভাই, আমার এই বাচ্চাটাকে আপনি একটু কোলে নেন, আমি আমার সাথে ছেলেটাকে আগে ভিতরে ঢুকাই, আমি আগে বসি, তারপর আমাকে কোলে দিয়েন বাচ্চাটা যদি কোলে নিয়ে ভিতরে ঢুকতে যাই, তাহলে গাড়ির উপরে বাচ্চার মাথায় আবার আঘাত লাগতে পারে। তো উনি ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি কোলে নেন। একদম স্বাভাবিকভাবেই উনি দেখেন যে তারা ভিতরে গিয়ে বসলো। এখন বসার পর হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ভেতরে যে দুইজন বসলো মাত্র, একটা বড় বস্তা আর একটা মাঝারি সাইজের বস্তা মনে হচ্ছে পেছনে বসে আছে, বস্তার মুখ বাঁধা। তারপর উনি ওনার হাতের দিকে তাকান, যে ওনার কোলে যেই বাচ্চাটা রয়েছে সেই দিকে তাকানোর পরে
উনি দেখেন যে আরে এটা তো একটা পুটলি, এবং আরো অদ্ভুত ব্যাপার হলো ওই পুটলিটা নড়াচড়া করছে, অথচ মাত্র একটা শিশু বাচ্চাকে উনি কোলে নিয়েছেন, এখন সেটা পুটলি হয়ে গেছে। আর ওই গাড়ির মধ্যে যে দুটো বস্তার মতো দেখা যাচ্ছে মুখ বাঁধা অবস্থায়, সেটিও নড়াচড়া করছে। এটি দেখে উনি প্রচন্ড ভয় পান। এখন ভয় পাওয়ার পর উনি আল্লাহর নাম নিয়ে সাহস করে গাড়ির মধ্যে ঢোকেন, কারণ গাড়ি তো ওনার নয়, আশেপাশে কোনো লোকজন নাই, কোনো ঘরবাড়ি নাই, উনি কি করবেন, গাড়িটা তো এভাবে রেখেও যাওয়া যায় না। উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে গাড়ির মধ্যে ঢোকেন। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা পথ গিয়েছেন, কিন্তু ওনার সাহসে কুলায় নাই, যে মনে হচ্ছে এখনই পেছন থেকে ওনাকে কেউ জাপটে ধরবে। উনি সাহস করে গাড়ির মধ্যে থাকা যে গ্লাসটি রয়েছে, ড্রাইভারের মাথার একটু উপর দিকে থাকে, যেটা দিয়ে পেছনের সিটে কারা রয়েছে সেটা দেখা যায়, উনি তাকিয়ে দেখেন যে ওই যেই বস্তাগুলো, ওই বস্তাগুলো এখন আর সেই বস্তার মতো নাই। স্বাভাবিকভাবে একটা মহিলা, তার কোলে বাচ্চা, আর ওই শিশু যে বাচ্চাটা, ওই শিশু বাচ্চাটাকে উনি কি করেছিলেন, ওনার কোলে তো ছিল, উনি মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ভয়ে। উনি দেখেন যে ওই মহিলার কোলে শিশু বাচ্চা, এবং একদম স্বাভাবিক উনি শুরুতে যেমনটা দেখেছিলেন। তো এটা দেখার সাথে সাথে উনি গাড়ি থামান, মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ হয়তো বা এগিয়েছিলেন গাড়ি নিয়ে। গাড়ির থেকে নেমে উনি প্রচন্ড জোরে একটা দৌড় দেন, কারণ ওই 1 মিনিট গাড়ি চালিয়ে কিন্তু কাছাকাছি একটা বাড়ির কাছে চলে এসেছিলেন ব্রিজ পার হয়ে। উনি ওই বাড়ির কাছে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, ওনার চিৎকারের বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে, বলে এই ঘটনা, আমার সাথে একটু চলেন। তখন ওই বাড়ির লোকজন ব্রিজের কাছে যায়, মানে কাছাকাছি বলতে ওই গাড়িটার কাছে আর কি। তো ওখানে গিয়ে দেখে যে গাড়ির মধ্যে কেউ নাই, একদম স্বাভাবিক। তারপরে উনি ওই লোকদের সহযোগিতায় ওই গাড়ি নিয়ে মালিকের বাড়ি যান, কারণ ওনার ওই বাড়ির লোকজন ওনার সাথে এসেছিলেন মালিকের কাছে ওই গাড়িটা বুঝিয়ে দেওয়ার জন্য। পথে আবার ভয় পেতে পারেন এই জন্য, আর উনিও রিকোয়েস্ট করেছিলেন যেন একটু এগিয়ে আসেন, আর ওই লোকরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এরপর থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন উনি রোগে ভুগেছেন, উনি একদম সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। এরপরে উনি অসুস্থ হয়ে পড়েন, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে কিন্তু সুস্থ হননি। এই ডাক্তার কবিরাজের পেছনে বহু টাকা খরচ হয়ে যায়, তার সহায় সম্পত্তি সব বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়, কিন্তু কোনো উন্নতি হয়নি। এভাবেই উনি ভুগে ভুগে মারা যান, যার ফলে ওনার পরিবার খুবই আর্থিক কষ্টের মধ্যে নিপতিত হন। তো এই কারণেই মূলত ওই মহিলা সাহায্যের জন্য এসেছিলেন। তো এটা একটা ঘটনা। এরপরে আমাদের আলী আদনান ভাই বলেছেন যে একজন রিক্সাওয়ালা, ওনার কাছে যখন এই ঘটনাটি উনি বলেন যে এরকম একটা ঘটনা শুনেছি, তখন ওই রিক্সা চালক ভাই উনি আলী আদনান ভাইকে বলে যে আরে এরকম একটা ঘটনা তো আমিও দেখছি, বিশেষ করে ব্রিজকে কেন্দ্র করে আমার নিজের সাথে ঘটছে। তখন উনি আবার জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন আমাদের ওই রিক্সা চালক ভাই তখন উনি বলেন যে একবার উনি রাতের বেলা ফিরছিলেন রিক্সা নিয়ে, ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ওই বারুর ব্রিজের কাছে যখন তিনি এসেছেন, হঠাৎ করে দেখেন ওই ব্রিজটি চরকির মতো ঘুরছে। এটা দেখে প্রচন্ড ভয় পান। উনি রিক্সা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করেন। উনি জাস্ট এতটুকুই মানে দেখেছেন। সামনে গিয়ে কয়েকজন লোককে ডাক দেন একটা বাড়ি থেকে, তারা এগিয়ে আসে, দেখে যে না, ব্রিজ ঠিক আছে, একদম স্বাভাবিক। এরপরে আসি ওনার এক আত্মীয়ের সঙ্গে ঘটেছিল আরো একটি ঘটনা এই ব্রিজকে কেন্দ্র করে। সেটা হলো যে ওনার এক আত্মীয়, উনি মাটি কাটার কাজ করতেন। ভোরবেলা বেরিয়ে যেতেন আজানের পরপরই, সারাদিন মাটি কাটতেন, এটাই ছিল তার কাজ মূলত। তো কি হয় যে ওনার বাড়ির কাছে, যে এটা অবশ্য খুব বেশি দিন আগের না, কাছাকাছি সময় আর কি, ওনার বাড়ির কাছে যে মসজিদ রয়েছে, ওই মসজিদের যিনি মুয়াজ্জিন, উনি ভুল করে
অনেক রাত্রে ফজরের আজান দিয়ে ফেলেন মাইকে। এখন আজানের শব্দে যেহেতু তাদের ঘুম ভেঙে যায় এবং তারপরে কাজে বেরিয়ে পড়ে নামাজ পড়ে, এখন ওনার যে আত্মীয় বের হবেন, তার বাবা তাকে ডাকছে, এই আজান দিয়ে দিছে, ওট ওট ওট, যা। তো উনিও আজানের শব্দ শুনেছেন, উনি উঠে হাত মুখ ধুয়ে কোদাল নিয়ে ঝাঁকা নিয়ে হাঁটা ধরছেন। তো অনেকক্ষণ হাঁটছেন উনি। হাঁটার পরে ওই বারুরবাড়ি ব্রিজের কাছে যখন তিনি এসেছেন, তখন দূর থেকে দেখছেন বিশাল এক অবয়ব, সাথে আরেকটা ছোট অবয়ব রয়েছে। আর একটু কাছে যখন আসেন তখন দেখেন এটা একটা মহিলা অবয়ব এবং তার সাথে একটি বাচ্চা রয়েছে। এই দৃশ্য দেখার পর উনি তো উল্টো দিকে ঝেড়ে দেন এক দৌড়, ওই কোদাল তারপর ঝাঁকা এগুলা ফেলে বেশ খানিকটা দৌড়ে একটা মসজিদের কাছে গিয়ে প্রচন্ড জোরে দেন এক চিৎকার। মসজিদের ইমাম সাহেব, ওই মসজিদের পাশে একটা ঘর ছিল, সেখানে ঘুমাতেন। তো তার চিৎকারে ইমাম সাহেবের ঘুম ভেঙে বের হয়ে আসেন। ইমাম সাহেব আবার ওই ভাইকে চিনতেন, বলে কি হয়েছে তোমার? বলে আমি তো মাটি কাটতে বের হয়েছিলাম। তোমার মাথা ঠিক আছে? তুমি মাটি কাটতে বের হয়েছো মানে রাত কয়টা বাজে তোমার ধারণা আছে? বলে কেন, আমি তো ফজর আজান শুনে বের হইলাম। কবরে পাগল, তুমি যে আজান শুনছো ও ভুল করে দিছে হয়তোবা, এই যে দেখো ঘড়িতে কয়টা বাজে। তখন দেখা গেল ঘড়িতে তখন রাত 2টো কি 2:30 এরকম একটা সময়, এরকম সময় হবে আর কি। তো এটা দেখে তো উনি অবাক হন যে আরে আমি এই এত রাত্রে বের হয়েছি, এখন বাজে রাত 2টো 2:30, আমি তো আরো অনেকক্ষণ আগে বের হয়েছি। আর এত রাত্রে বের হওয়ার কারণেই মূলত এই ভয়ানক জিনিসটি উনি ব্রিজের কাছে দেখেছিলেন। ওই ব্রিজের কাছে এরকম অনেক ঘটনা নাকি রয়েছে। আমি আবারও বলছি, ব্রিজটা হচ্ছে বারুরবাড়ি ব্রিজ। স্থানীয় যারা আছেন তারা অবশ্যই ওই বারুরবাড়ি ব্রিজটি চিনে থাকবেন। এই ব্রিজকে কেন্দ্র করে আমাদেরকে ঘটনা দিলেন আলী আদনান ভাই। অসংখ্য ধন্যবাদ আলী আদনান ভাইকে। ঠিক তখনই যখন ঘরের মাঝখানে রাখা ওই লোহার 4 নম্বর ট্রলিটার দিকে আমার চোখ গেল, তো চোখ যেতেই আমার বুকের স্পন্দন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ট্রলির ওপর সাদা চাদর দিয়ে ঢাকা যে লাশটা ছিল, সেটার হাত দুটো হুট করে চাদরের ভিতর থেকে বেরিয়ে এসে সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল। আর তখনই মর্গ রুমের একমাত্র একজস্ট ফ্যানটা একটা বিকট শব্দ করে আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং সব লাইট নিভে গিয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমার 2 কাঁধের উপর এসে পড়ল 2টো হাড়ের কাঁপানো বরফ শীতল হাত। সে হাতের চামড়া একদম শক্ত, ফ্যাকাশে এবং বরফের মতো ঠান্ডা, আর নখগুলো তীরের মতো আমার গলার মাংসে গেঁথে যাচ্ছিল এবং একটা তীব্র পচা কেমিক্যালের গন্ধে আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা গলায় কেউ ফিসফিসিয়ে বলল, লাশ গোছানোতে অনেক দেখলে সুমাইয়া, কিন্তু তুমি তো জানতে না আজ রাতে অ্যাক্সিডেন্ট কেসের যে মেয়েটা তার বডি এখানে আনা হয়েছে, তার একটা হাত কাটা ছিল। চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। এই ঘটনা ঘটেছিল 2025 সালের অক্টোবর মাসের এক গুমোট মঙ্গল। আমি ঢাকার একটি বড় সরকারি হাসপাতালের মর্গ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। মর্গে নতুন আসা লাশগুলো হিসাব রাখা, সেগুলো ফ্রিজে তোলার আর ডাক্তারদের পোস্টমর্টমের সময় সাহায্য করা ছিল আমার মূলত কাজ। সেদিন ছিল ঠিক একটা অমাবস্যার রাত। তখন ঘড়িতে প্রায় 2:35 মর্গ বিল্ডিংটা মেইন হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে, একটা বড় কদম গাছের পিছনে। মাঝ রাতের পর ওই চত্বরটা একদম জনমানবিহীন থমথমে হয়ে যেত। বাহিরে একটা মৃদু কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল আর চারপাশটা ছিল একদম নিঝুম।
আমি তখন মর্গ রুমের ভেতরের ছোট কাঠের টেবিলে সেখানে বসে রাতের ডায়েরি মেনটেন করছিলাম। কিছুক্ষণ আগেই হাইওয়ে একটা অ্যাক্সিডেন্টে একজন তরুণী মেয়ের ডেড বডি 4 নম্বর ট্রলিতে এনে রাখা হয়েছিল, যেটার পোস্টমর্টেম হবে পরের দিন সকালে। হুট করেই মর্গের ভিতরের তাপমাত্রা এক পলকের মধ্যেই মাইনাসে নেমে গেল। এসি বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে এই ঠান্ডাটা ছিল একদম অন্যরকম, ঠিক যেন কোনো বরফ ঘরের মতো বসে আছি। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছিল, আমার হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসছিল। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র ফরমালিন স্পিরিট আর পুরনো পচা রক্তের গন্ধ ছড়াতে শুরু করলো। আমি একটু বিরক্ত হয়ে কলমটা টেবিলে রাখলাম। ভাবলাম চারপাশের কুয়াশার কারণে হয়তো ঠান্ডাটা বেশি লাগছে। কিন্তু টেবিল থেকে ওঠার সাথে সাথেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমার মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভারী আর ভেজা ফুসফুসের শাঁসালো নিঃশ্বাস ফেলছে। আমিও ঝট করে পিছনে ফিরলাম, কিন্তু ঘরের ভারী লোহার দরজাটা ভেতর থেকে লক করা ছিল। সেখানে আমি ছাড়া কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো একটানা কাজ করার ফলে আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আবার ঘরের মাঝখানে থাকা 4 নম্বর ট্রলিটার দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠল এক হাড়হিম করা দৃশ্য, যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। চাদর ভেদ করে মরা হাত দুটো সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল, আর সাথে সাথেই মর্গ রুমের লাইটটা নিভে গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আমার কাঁধের ওপর চেপে বসলো সেই ফরমালিনের গন্ধে ভরা বরফ শীতল দুটো হাত। অন্ধকারের মধ্যে আমার কানের কাছে সেই চিরা কথাটা আবারও ফিসফিসিয়ে উঠল, চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে। আমার দমও আটকে আসছিল। ওনার লম্বা শক্ত নখগুলো আমার গলার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম ফুরে যাবে এবং আমি এই মর্গেই লাশ হয়ে পড়ে থাকব। তো ডেটসের ঠিক আগে মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে জোর গলায় বলতে লাগলাম, আল্লাহু আকবার। এবং আল্লাহর নামটা মনে মনে শেষ করার সঙ্গে সঙ্গেই পিছনের সেই বরফ শীতল হাতের খামচা ধরেটা বাঁধনটা এক টানায় ঝটকা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকার করে পুরো মর্গের স্টিলের টেবিলগুলো যেন কেঁপে উঠল, আর 1 সেকেন্ডের মধ্যে ঘরের লাইট আবার স্বাভাবিকভাবেই জ্বলে উঠল। আমিও ছিটকে মেঝেতে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম 4 নম্বর টলের ওপর থাকা সেই মেয়ে লাশের দুটো হাত আবার আগের মতোই চাদরের নিচে সোজা হয়ে শুয়ে আছে, কিন্তু ওনার চাদরের ডান পাশটা কুচকুচে কালো রঙের রক্ত সম্পূর্ণ ভেজে দিয়েছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ওভাবেই মর্গ খোলা রেখে দৌড়ে বাইরে গিয়ে মেন গেটের দিকে ছুটে আসি। সকাল হওয়া পর্যন্ত ওখানেই বসে কাঁপছিলাম। পরদিন সকালে যখন সিনিয়র ডাক্তার এসে সিসিটিভি ফুটেজ চেক করেন, তারা ফ্যাকাশা হয়ে যান। ফুটেজে দেখা যায় রাত 2:35 4 নম্বর ট্রলির চাদরটা নিজে নিজেই শূন্যে ভেসে উঠছিল এবং আমি মেঝেতে পড়ে ছটফট করছিলাম, কিন্তু আমার পেছনে কোনো মানুষ বা অবয়ব ক্যামেরায় ধরা পড়েনি। পরে জানা যায় যে একটা মেয়ে 1 বছর আগে এই অক্টোবর মাসেই চোরদের কবলে পড়ে ডান হাত হারিয়ে মারা গিয়েছিল, যার লাশটাও এই মর্গে আনা হয়েছিল। আজ ওনার সেই নির্মম মৃত্যুর ঠিক 1 বছর পূর্ণ হলো।
আমারও 1 বছর হয়ে গেছে আমি ওই মর্গের চাকরি চিরতরে ছেড়ে দিয়েছি, কিন্তু আজও গভীর রাতে যখন আমি কোনো ঠান্ডা স্টিলের টলি বা সাদা চাদর দেখি আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই পচিক অন্ধকার থেকে সেই ফরমালিনের গন্ধ মাখা হাত দুটো আবারও আমার গলার দিকে গিয়ে আসবে এবং আমাকে বলবে, চল সোমাইয়া, তোকে আমরা এবার নিতে আসছি। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো আল্লাহ হাফিজ।